calm. FM haunted by Airtel. শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি ঘড়িতে সময় ঠিক রাত 11:59। আমি রাস্তায় আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং আজকে চৈত্রের প্রথম দিন বাংলা মাসের, সেই সাথে আজকে আরবি মাসের একটা নতুন মাস পড়ছে, সেটারও দ্বিতীয় দিন। আর সেই সাথে গরম মোটামুটি চলে আসছে, শীতের শেষের দিকে আমরা। এরকম একটা সময়ে অনেকেই বলছেন যে এই সময়টা অনেকে এনজয় করছেন, অনেকে বলছেন যে এই সময়টা মোটেও ভালো লাগছে না। এরকম একটা মুহূর্তে আমরা আছি। তবে আশা করছি যে ওয়েদার যেমনই হোক, রাত যেমনই হোক, গরম বেশি হোক আর কম হোক, ঠান্ডা কম হোক আর বেশি হোক, ভূত এফএম সবসময় আপনাদের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। আমাদের আজকে খুব স্পেশাল কিছু গেস্ট রয়েছেন এবং তাদের কাছে খুব স্পেশাল কিছু গল্প রয়েছে। সুতরাং আপনারা যারা মোটামুটি মনে করছেন যে সন্ধ্যে সন্ধ্যে ঘুমিয়ে যাবেন, তাদেরকে বলবো যে একদমই ঘুমানোটা ঠিক হবে না। আজকে সিরিয়াসলি ভয়ের রাত। সো আজকে ভয় পাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যাই হোক, আমরা শুরুতে জানিয়ে দিই যে আমাদের কাছে SMS করতে হবে কিভাবে। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং এর পরপরই যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, যারা ইমেইল করতে চান এবং ইমেইলের মাধ্যমে যারা ঘটনা পাঠাতে চান, তাদেরকে বলি যে ইমেল অ্যাড্রেসটি মনে রাখুন বা মাথায় রাখুন বা লিখে ফেলুন। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoothfm@radiofurti.fm, which is bhoothfm@radiofurti.fm। এই হচ্ছে অ্যাড্রেস। এবং আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনি আপনার ঘটনাটি লিখে পাঠান। অনেকের কাছে অনেক কোয়েশ্চেন থাকে, আমার কাছে কোয়েশ্চেন থাকে এরকম যে কেন ঘটনা পড়ে শোনানো হয় না। আপনার ঘটনা অবশ্যই অন্যদের চাইতে ভালো হতে হবে যদি আপনি চান যে আমরা সেই ঘটনাটি পড়ে শোনাই বা আপনাকে ইনভাইট করি স্টুডিওতে। এই হচ্ছে ঘটনা। আর অনেকেই চেষ্টা থাকা, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও স্টুডিওতে এসে উপস্থিত হতে পারেন না, এবং ঘটনা শেয়ার করতে পারেন না। সেটা অনেক সময় দূরত্বের কারণে হয়। তো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেই সমস্ত ঘটনাগুলো আমার একটু পড়ে শোনাতে হবে। আর সেরকম একটা ঘটনা এই মুহূর্তে আমার সামনে রয়েছে, সেরকম একটি ঘটনা আমি পড়ে শোনাচ্ছি। এখন চলে যাব ঘটনায়। আমরা বলছিলাম যে আমাদের বেশ কিছু স্পেশাল গেস্ট রয়েছেন। তাদের মধ্যে প্রথম যিনি, তাকে আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। ভাই, আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন সবাই একটু বলবেন। জি, আমার নাম আসিফ, আমি বনানী থেকে আসছি। ওকে, তো আমরা প্রথম মনে হয় আপনার একটা ফ্যাক্টরির ঘটনা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। ওকে ফাইন, আমরা শুনি তাহলে। জি, আমার ফ্যাক্টরি বেসিক্যালি হচ্ছে কামরাঙ্গীরচরে। তো আচ্ছা, এইখানে যেটা হয়েছিল যে আমাদের ফ্যাক্টরি কয়েকটা ডিপার্টমেন্ট আছে। আমাদের একটা শু ফ্যাক্টরি আছে, প্রিন্টিং, এন্ড দেন দেয়ার ইজ এ ফুড ইন্ডাস্ট্রি। সো কাছাকাছি, একই প্রেমিসেসে না। তো যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমার প্রিন্টিং ফ্যাক্টরি থেকে প্রায় আমরা কমপ্লেন পেলাম ওয়ার্কারদের কাছ থেকে যে রাতে ফ্যাক্টরির সব মেশিন অফ করে যায়, বাট সকালে এসে মেশিন গুলো অন থাকে। তো এটা নিয়ে অনেক চিল্লাচিল্লি করার পর উই অ্যাকচুয়ালি লুকড ইনটু ইট। আমরা সিসিটিভি দিয়ে কিছুতেই কিছু ধরা পড়ে না। বাট যেটা হয় সেটা হচ্ছে গিয়ে লিভার, আপনি জানবেন হয়তো, ফ্যাক্টরি সুইচ অন করতে কিন্তু লিভার উপরের দিকে দিতে হয়। তো প্রতিবারই লিভারটা আমরা সিসিটিভিতে দেখেছি
নিচে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে, বাট সকালবেলা এবং থ্রু আউট দ্য নাইট আমরা জানি না এটা কিভাবে উপরে যায়, বাট লিভারটা উপরে চলে যায়। আচ্ছা, সো দ্য মেশিন স্টার্টস ওয়ার্কিং। সো এইরকম হতো প্রিন্টিং ফ্যাক্টরিতে। স্যান্ডেলের একটা ফ্যাক্টরি ছিল, ওইখানে যেটা হতো যে রাতে প্রোডাকশন চলতো, তো ওখানে অনেকগুলো ছেলে পেলে ভয় পেত। তো একজনকে জিজ্ঞেস করা হয়েছিল কি হয়েছে, তো সেগুলো জানলার পাশে সে কাজ করতেছিল। এমন টাইমে সে দেখছে যে 1.5 বছর, তখন রাত 1-1:30 বাজে, একটা পিচ্ছি ছেলে রেলিং এর উপর বসে হাসতেছে। তো সে তাকে দেখে বলছে যে এই তুই এখানে কি করিস, চলে যা। তো ওই ছেলে ওর দিকে তাকায় বলছে তুই আমার কাছে আয়। আফটার হিয়ারিং দ্যাট ও তো মোটামুটি অনেক ভয় টয় পেয়ে গেছে। তো এরকম ছিল, আমরা প্রথমে ভাবতাম যে ফাঁকি টাকি মারার জন্য, পরে দেখা গেল যে এরকম কনজিকিউটিভলি কয়েকজনের সাথে। তো এই ছিল স্ট্যান্ডার্ড। আর ফুড ইন্ডাস্ট্রিতে ছিল সবচেয়ে মজার, আমাদের যে পুরো ফুড ইন্ডাস্ট্রি দেখে ওনাকে আমরা সোহেল চাচা বলে ডাকি। আচ্ছা, তো ওইখানে যেটা হয়েছিল যে আমাদের ইঞ্জিনিয়ার কোয়ার্টারটা হচ্ছে গিয়ে অফিসের ঠিক উপরে, এবং এর উপরে স্টোরেজ, 4 তলা একটা বিল্ডিং। তো এইভাবে তো রাত্রে অ্যারাউন্ড 11 আমার 3টে ইঞ্জিনিয়ার, আপনার ফুড প্রোডাকশন ম্যানেজার, যে এরকম 4-5 জন মিলে নিচে দাঁড়িয়ে ওরা কিছু একটা করছিল। তো এমন টাইমে সোহেল চাচা সাধারণত রাত 1-11টার দিকে আসে না, কারণ তখন ফ্যাক্টরি অফ, রাতে প্রোডাকশন চলছে না। তো সোহেল চাচা আসছে, দারোয়ান গেট খুলে দিচ্ছে, সোহেল চাচা আসছে, সোহেল চাচা দোতলায় উঠে গেছে। তো সবাই ওয়েট করতেছে যে কি ব্যাপার, কি হয়েছে, আসে। তো অনেকক্ষণ হয়ে গেছে, সে আসে না। সো 2 of my engineers they went যে দেখার জন্য যে কি হয়েছে actually। তো ওরা উপরে গিয়ে দেখে সোহেল চাচা নাই। তো সবাই একসাথে সোহেল চাচাকে খুঁজতে খুঁজতে ওরা গোডাউনে গিয়ে দেখে যে আমাদের চকলেট স্ট্যাক করা থাকে, তো কার্টুন ফেটে অনেকগুলো চকলেট মাটিতে পড়ে আছে। তো এটা হওয়ার কথা না, কারণ এটা ফুড ইন্ডাস্ট্রি তো অনেক, ইঁদুর টিঁদুর এগুলো তো প্রশ্নই ওঠে না। তো আমরা তো দ্যাটস হাউ উই মেইনটেইন থিংস। সো এটা যখন এরকম দেখলাম, দেখা টাকার পর সোহেল চাচাকে র্যান্ডমলি ফোন দেওয়া হয়েছে, এবং দেখা গেছে সোহেল চাচা তখন বাসায়, এবং সে আসে নাই। কিন্তু প্রবলেমটা যেটা, যে এখানে তো দারোয়ান গেটও খুলে দিয়েছে, এবং এখানে 6-7 জন মানুষ আছে। তো এটা কোনোভাবেই জাস্টিফাইড না যে সোহেল চাচাকে দেখলে উঠতে 7 জন একসাথে ভুল দেখতে পারে না। তো এরকম কামরাঙ্গীরচর এলাকায় এরকম হতো আমাদের। তো যাই হোক, দিস আর দ্য স্মল স্টাফ যেটা হয়েছে আমাদের সাথে ফ্যাক্টরিতে। আপনি একটা ওয়েলস এর ঘটনা বলছেন। গো টু দ্য ওয়েলস। আচ্ছা, ওয়েলসে যেটা হয়েছে লন্ডনে আমি 2002-2003 থেকে যাই। তো তখন আর কি আমার একটা ফ্রেন্ড আছে মামুন, তো ওর সাথে কথা বলতে ওর একটা এক্সপিরিয়েন্স ও শেয়ার করেছিল। তো মামুন, এহসান, few of his friends, we know all of them. এহসানের সাথে আমার দেখা করার কথা ছিল পরদিন। তো ওই থ্রুতেই মামুন আমাকে পুরো কাহিনীটা বলে যে এহসানের সাথে দেখা করবি, তো এহসানের তো এরকম একটা কাহিনী আছে। কি কাহিনী? So, ওরা some vacation ওরা চিন্তা করেছিল ওয়েলসে যাবে। So 4 of their friends ওরা একসাথে ওই যে ইন্টারনেটের মাধ্যমে নিয়েছে। তো ওরা ভিলা নিয়েছিল একটা টপ অফ আ মাউন্টেন। তো যে ওইখানে যেটা হয় যে আপনি যেহেতু হোটেল টোটেল না, ভিলা টিলা যেটা হয় যে ডাইরেক্ট মালিকের সাথে আপনার কন্ট্যাক্ট করেন। তো মালিক যেটা করে যে উনি ডাউন টাউন অথবা এনিওয়ে উনি দেখা করে আপনাকে চাবিটা দিয়ে দিবে। তো আপনি পরে ইউ গো টু ইউর জিপিএস দিয়ে আপনি চলে গেলেন, দিয়ে থাকে এটাকে আবার ওইভাবে ক্রেডিট কার্ডে সবকিছু দেওয়া হয়। সো মালিক ডাউনটাউনে আসছে, চাবি দিয়েছে, ওরা চাবি নিয়ে দে ড্রোভ। সো যেহেতু পাহাড়ের উপরে একটু লং টাইম এবং বিউটিফুল এরিয়া, তো খুব সুন্দর। তো ওরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হওয়ার পর দে ড্রভ ইন, ওরা বিলে গেছে বাসাতে। তো বাসার ডেসক্রিপশনটা ছিল, ও যেটা আমাকে বললো যে মেইন গেট দিয়ে আপনি ঢোকার পর বাম দিকে হচ্ছে গিয়ে আপনার লিভিং রুমটা। ইটস আ ভেরি ওল্ড হাউস, স্টোন দিয়ে, উডেন ফ্লোরস। ডান দিকে হচ্ছে আপনার কিচেন, এবং স্ট্রেট একটা সিঁড়ি উঠে গেছে দোতলায়, ওয়্যার ইজ দ্য বেডরুম এন্ড এভরিথিং। সো 2 স্টোরেড একটা বিল্ডিং।
তো ওরা ওখানে গিয়ে তো 4জন ফ্রেন্ড তো একসাথে, তো ওরা PS2 সব নিয়ে গেছে, তো ওখানে টিভি ছিল, তো ওরা কানেক্ট করে দে স্টার্টেড প্লেইং। সো 11টার দিকে যেটা হচ্ছে ওদের আমাকে মামুন যেটা বললো যে দেখ আমরা প্রথমে যেহেতু এত টাকা পয়সা খরচ করি, উই নেভার ওয়ান্টেড টু শেয়ার ইট, বাট আমাদের যেটা মনে হয়েছিল যে সামথিং ইজ নট রাইট হিয়ার। তো ওরা যেটা করছে, ওরা 11টা পর্যন্ত যখন খেলতে খেলতে হঠাৎ ইলেকট্রিসিটি প্রবলেম দেওয়া শুরু করে। সো ইলেকট্রিসিটি প্রবলেম দেওয়া শুরু করে, বাট টিভি ইজ নট ওয়ার্কিং ফাইন, বাল্বস আর নট ওয়ার্কিং। তো ওখানে তো ফ্যানের প্রশ্ন ওঠে না, সো বাল্বস আর নট ওয়ার্কিং। তো ওরা এরকম যখন দেখলো অন্ধকার হয়ে যাচ্ছে, ওরা কাজ করতে পারতেছে না, খেলা টিভিতে এরকম, তো ওরা ডিসাইড করছে যে আজকে যেহেতু অনেক ড্রাইভ করে আসছি, তো আমরা লেটস অল জাস্ট গো অ্যান্ড স্লিপ, কালকে যেহেতু 2 দিন থাকবো, উই ক্যান ক্যারি অফ টুমরো। তো ওরা এরকম উপরে গিয়ে 4জন শোয়, তো শোয়ার মধ্যে একটা থাকে জয়েন্ট পিস না, 2টা থেকে সিঙ্গেল, এইভাবেই সেট আপ। তো মামুন অ্যান্ড ফ্রেন্ড অফ হিজ, দুটো ফ্রেন্ড, ওরা দুজন, মামুন আর ওর ফ্রেন্ড একসাথে থাকে, আর আরেকটা ফ্রেন্ড সিঙ্গেল, এহসান আরেকটা বিশ্রাম। তো ওরা ঘুমায়। তো মামুন যেটা বললো যে ওরা রাত 2টার দিকে, 2টা আই ডোন্ট নো দ্য টাইম, তো ওই টাইমে ওর ঘুম ভাঙে খাটুর মাটুর আওয়াজে। তো ও তখন চিন্তা করে কে আসছে, তো ও ডাক দেয় ওর বাকি ফ্রেন্ডদের যে এই তোরা কি ঘুমাইছিস, তো নো ওয়ান রিপ্লাইজ। তো তখন একটু ইয়ে করে পাশের জনকে ধাক্কা দেওয়ার পর পাশের জন জবাব দেয় যে ও আচ্ছা তুই, তো হ্যাঁ, তো কি হয়েছে, বললো যে আওয়াজ শুনতেছিস, বললো হ্যাঁ শুনতেছি, বাট হোয়াট ইজ ইট। তো 2-3 ফ্রেন্ড কথা বলে শুরু করলো, এহসানকে যখন ডাক দেয় এহসানের কোনো রেসপন্স নেই। তো ওরা বলে এহসান, তো ওরা হাত টর্চ থাকে ওদের সাথে, তো টর্চ দিয়ে ওরা চেক করে দেখে যে এহসান ইজ নট ইন দ্য বেড। তো ওরা 3 ফ্রেন্ড সাথে নিচে নেমে দেখে এহসান লিভিং রুমে হাঁটতেছে, যেখানে নাকি কোনো ইলেকট্রিসিটি নেই, খালি টিভিটা চলতেছে। তো ওরা এরকম হাঁটতেছে, দোতলাও কোনো ইলেকট্রিসিটি নেই, তো ওরা নিচে, তুই অন্ধকারে হাঁটতেছিস রাত 2টা বাজে এখানে, কি ব্যাপার? বলে না আমার ঘুম আসতেছিল না, সো আই স্টার্টেড ওয়াকিং অ্যারাউন্ড। তো ওদেরকে আমার বকা টকা দিয়ে উপরে নিয়ে আসে, তো নিয়ে এসে ঘুমায়, ওরা শোয়। তো শোয়ার পর ওদের ঘুম আসতেছিল না, বাট মামুন আমাকে বললো যে অ্যাট সাম পয়েন্ট দে স্লেপ্ট, আবার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর ওরা আবার ওই সেম রিপিটেশন অফ দ্য হোল থিং, আবার ডাক দেয়, এরকম বলার পর এহসান আবার নেই, নিচে যায়। নিচে গিয়ে এবার কিচেন টিচেন সবখানে দেখে, এহসানকে লিভিং রুমে নেয়, কিচেনেও নেই। তো কিচেনে যাওয়ার পর ওরা খেয়াল করে পিছে একটা দরজা আছে যেটাতে ব্যাকইয়ার্ডের মধ্যে যাওয়া যায়। তোরা ব্যাকইয়ার্ডে গিয়ে দেখে এহসান ওখানে একটা শাবল নিয়ে, শাবল মানে ওই যে মাটি টাটি খোঁড়ার জন্য, শাবল নিয়ে, তো ওরা ওটা নিয়ে ইজ ডুইং সামথিং। তো ওকে গিয়ে জিজ্ঞেস করে যে কি সমস্যাটা কি, যে তুমি এরকম, বললে না আমার ভালো লাগতেছিল না, আমি ঘুরতেছিলাম, তো আমি বাইর হয়েছি ব্যাকইয়ার্ডে, এখানে একটা শাবল দেখে আমি জাস্ট কিউরিওসিটিতে এমনি ঘোরাঘুরি করতেছি। দে রিয়েলি গেট পেস্ট অফ। তো ওরা অনেক চিল্লাচিল্লি করে ওকে নিয়ে উপরে চলে আসে। তো এসে আবার শোয়ার পর ঘুম আসতেছে না, কারণ অবভিয়াসলি আর ঘুমানো সম্ভব না। তো এমন তখন টাইমটা আমার ঠিক জানা নেই, হবে হয়তো 3টা-4টা, যাই হোক। তো এমন অবস্থা ঘুমিয়ে আছে, অল অফ ঘুমিয়ে আছে মানে কি, ওরা সব কেউ ঘুমাচ্ছে না, তাকিয়ে আছে, গল্প করতেছে। এহসানের আবার কোনো জবাব নেই। তো ওরা তখন বলে এহসান কই গেল, তো এহসান কই গেল, কেউ যে উঠে গেছে এরকম কোনো আওয়াজ পাওয়া যায় না। তো কি ব্যাপার, এহসান কই, আবার দেখে এহসান নিচে। ওরা নিচে গিয়ে দেখে কিচেনে, এবার এহসান কিচেনে, সে দাঁড়িয়ে কিছু একটা করতেছে। তাকে তখন ওখান থেকে ধরে নিয়ে আসা হয়, মানে কিচেনে গিয়েছে। তো ওই ফ্রেন্ডরা কথা বলতে বলতে এক টাইম আর কি, ওর যেটা হয় যে ওর পিছে একটা ছুরি ওর প্যান্টের মধ্যে আর কি আটকে রাখছে, লুকিয়ে রাখে যেভাবে, ওইভাবে দ্যাট ফেল অফ। তো বলে যে হোয়াট ইজ দিস,
তো বললো যে আমি একটু ছুরি নিয়েছিলাম, কিচেনে গেছিলাম আমি ছুরি খুঁজতে, কারণ আমি ভাবতেছিলাম আমার ব্যাকইয়ার্ডে একটু হাঁটাহাঁটি করবো, তো যেহেতু অ্যাবান্ডেন্ট জায়গা, কিছু যদি অ্যাটাক ট্যাটাক করে তাহলে আই হ্যাড স্টিল হ্যাভ আ নাইফ। বললো তুই নাইফ পাইলি কই ছুরি? তো তো এরকম কথা কাটাকাটি হওয়ার পর ওরা ডিসাইড করে যে ওরা থাকবে না, ফর সাম রিজন ওদের ভালো vibe আছে লাগতেছিল যে না। ভালো লাগতেছে না, ওরা থাকবেই না এখানে, জাস্ট ওয়েটিং ফর দ্য ডন, ওরা বের হয়ে যাবে। এহসান ওদেরকে বের হতেই দিবে না। কেউ বলছে থাক থাক আজকে রাতটা থাক, এত কষ্ট করে আসছে, ও বলছে না থাকবো না। সো দে ডিসাইডেড যখনই সকাল হয় ওরা ওখান থেকে বের হয়ে যায়। বের হয়ে এহসানকে নিয়ে, এহসান অল থ্রু গাড়ি অনেক ডিস্টার্ব করছে ওদেরকে ফেরত যাওয়ার জন্য, ওরা শুনেই নেই। ওরা কোনো মতে ওকে নিয়ে লন্ডনে আসে। লন্ডনে এসে ফার্স্ট থিং দে ডু ইজ যে ইস্ট লন্ডনে একটা মসজিদে ইমামের কাছে নিয়ে দেয়, এবং ওইখানে যখন ইমামের কাছে যাওয়া হয় তখন ইমাম ওনাকে আর কি অনেক কিছু ইমামের থ্রুতে করছে। তো ওইখানে এহসান স্টার্ট টকিং। তো এহসানকে জিজ্ঞেস করে যে যে তুই কি আর কি, কেন তুই এরকম করতেছিস? তো এহসান সেইস যে আমার ইনিশিয়াল প্ল্যানটা ছিল যে আমি লিভিং রুমে গিয়েছিলাম, কেন ওটার অ্যান্সারটা দেয়নি। ও শাবল দিয়ে মাটি খুঁড়তেছিল কারণ ওখানে ও কবর বানাচ্ছিল, এবং নাইফটা নিয়েছিল কারণ ওর 3টা ফ্রেন্ডকে ও ভাবছিল ওখানে মেরে ওখানে আর কি ইয়ে দিবে। তো আফটার দ্যাট এরপর আমার এহসানের সাথে দেখা হয়েছে, যেটা হলো যে ওই মামুনরা যেটা বলে যে ও র্যান্ডমলি অল থ্রু টিল ডেট এখন পর্যন্ত ও প্রায় আর কি সবাই ওই 4টা ফ্রেন্ডকেই বললে যে ওর মা মারা গেছিল অনেক ছোটবেলা, ও বলে যে আমার একটা চেইন পড়ে আছে ওই জায়গাটায়, তো চল আমরা একবার যাই। এখনো সে যেতে চায়? এখনো সে যেতে চায়, আচ্ছা। এখনো হচ্ছে অনেক সময় ইনসিস্ট করে যে চল যাই। বাট এছাড়া ওর মধ্যে কোনো ধরনের অস্বাভাবিকতা নাই? না আর নাই, ওই হুজুর ট্রিটমেন্ট মনে হয় করেছে ধরা পড়া। এই ছিল ওয়েলসের কাহিনী। ওকে, আমরা মাঝখানে একটু চেঞ্জ করি, তারপরে আমরা আরেকজন গেস্ট রয়েছেন আমাদের কাছে, এবং আমি বলবো যে উনি মানে আমরা এরকম পাইনি আসলে, মানে খুব কমই পেয়েছি বলতে গেলে। সেটা হচ্ছে যে উনি নিজেই বলছিলেন যে উনি নিজে পোজেস্ট। তো তার এক্সপিরিয়েন্স আমরা শুনবো, কিভাবে তিনি সেটা হয়েছেন, তারপরে কিরকম ভাবে সময় কেটেছে, এবং উনি অনেক বিষয় নিয়ে কথা বলবেন। এবং উনি আমাকে বারবার করে বলছিলেন যে যারা বিশ্বাস করে না, অনেকে দেখা যায় যেরকম মাঝে মাঝে SMS আসে এবং অনেকে বিশ্বাস করে না, তাদেরকে মানে তাদেরকেও কিছু বলার আছে ওনার। তো আপনারা যারা আসলে অবিশ্বাস করেন, তারা আপনাদের অবিশ্বাসের কারণগুলো তার সাথে শেয়ার করতে পারেন। সো উনি হয়তো আপনাদেরকে অ্যান্সার করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের SMS করেছেন অলরেডি। তানভীর আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের এপিসোড ভয়ঙ্কর ভালো লাগছে। এত মানে ভালো লাগছে যে না SMS না করে পারলাম না, এবং তিনি ছাদে একা একা শুনছেন। সো আমার মনে হয় আপনি অনেক এনজয় করছেন। নিপা আমাদেরকে এয়ারপোর্ট থেকে লিখেছেন যে ঘটনাগুলো খুব ভালো হচ্ছে, এবং আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আশফি মালিবাগ থেকে, তুহিন চাকমা আমাদের বান্দরবন চট্টগ্রাম থেকে SMS করেছেন, এবং তারা 3জন মোবাইলে কানেক্টেড হয়ে ভূত FM শুনছেন। এছাড়া আমাদেরকে জয় মগবাজার থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে আজকে SMS গুলো ভালো হচ্ছে। আমাদেরকে ফেরারি সানি সিলেট থেকে SMS করেছেন, তার হচ্ছে বেশ খারাপ লাগছে, এখন মনের অবস্থা খুব খারাপ। তারপর তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আশা করছি যে আস্তে আস্তে আপনার চিন্তা সবকিছু এদিকে চলে আসবে ও আপনার ভালো লাগবে আস্তে আস্তে। টুটুল আমাদের SMS করেছেন আমাদেরকে মির্জা জীবন ফরিদপুর থেকে, এবং তিনি আশা করছেন যাচ্ছে ভূত FM অনেক ভালো হবে। আল রায়হান রাফি আমাদেরকে SMS করেছেন ঢাকা থেকে। এছাড়া আমাদেরকে জয়নাল ঢাকা থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন আজকে ঘটনাগুলো অনেক ইন্টারেস্টিং। আমাদেরকে এছাড়াও SMS করেছেন হাবিব, ইমরান, সুজন, জীবন রাজশাহী ইউনিভার্সিটি সোহরাওয়ার্দী হল থেকে। এছাড়া আমাদেরকে জুনায়েদ মাসুম SMS করেছেন আমাদেরকে মনিকা, এবং তার কাছে ভাল লাগছে আজকে স্টোরিগুলো, তিনি বলছেন যে অসাম হচ্ছে। আমাদেরকে রাফিয়া SMS করেছেন গুলশান থেকে, এবং আমাদেরকে SMS করেছেন কলি
গ্রিন রোড থেকে কাব্য, মিরপুর 2 থেকে মোশাররফ, মালিবাগ থেকে আনিক এবং শিশির আমাদেরকে রূপগঞ্জ বলতে পারলাম না, মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আমি আর আমার ওয়াইফ একসাথে ভূত FM শুনছি এবং আজকে আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। ওকে, কংগ্রাচুলেশনস। এবং আমার মনে হয় যে আমি জানতাম না আপনি বিয়ে করছেন, সেই জন্য আপনাকে কংগ্রাচুলেট করা হয়নি। তো কংগ্রাচুলেট, আপনি রেগুলার আমাদের SMS পাঠান এবং আমরা আজকে শেষে দুঃখ প্রকাশ করছি আমি খুবই যে আপনাদের যে ফার্স্ট অ্যানিভার্সারি সেখানে আমরা দাওয়াত পাইনি। আমাদেরকে কাশফি আমাদের SMS করেছেন আমাদের সিফাত এবং শুভ আমাদের SMS করেছেন আমাদের রাব্বি সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছে আমরা পরবর্তী আমাদের অতিথির কাছে এবং শুরুতে আপনার নাম এবং আপনার পরিচয়টা আমি আপনার কাছ থেকে জেনে নেব। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নাম রাসেল, আমি এসেছি ধানমন্ডি থেকে। ওকে, তো আমাদের এক নাম। ওকে, প্রথমে বলতে যাচ্ছি আমি রেডিও ফুর্তির ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি লাস্ট 2 বছর ধরে একটা এপিসোড মিস করিনি। এটা ব্যক্তিগত ভালো লাগা থেকেই ভূত এফএম শোনা। আজকে আমি এসেছি এখানে বলার জন্য আমার জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনী, যেটা আমি আজকে দুপুর বেলা পর্যন্ত শিওর ছিলাম না যে আমি আসবো কিনা, কারণ এটা আমার নিজেকে নিয়ে হয়ে যাওয়া কাহিনী। এবং এখানে আমি একটা ব্যাপারে খুবই ইতস্তত বোধ করছিলাম যে আমি নিজের পজেসড হওয়ার ব্যাপারটা নিয়ে অন এয়ার রেডিও ফুর্তিতে আসবো, সবাইকে বলবো জিনিসটা কেমন হবে আমার জন্য। তো আমার ওয়াইফ এবং আমার ছোট ভাই ওরা আমাকে বললো যে না, ইউ শুড গো, ইউ শুড এক্সপিরিয়েন্স দিস উইথ এভরিওয়ান। আমাদের তাদেরকে ধন্যবাদ জানানো উচিত। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা পাঠিয়েছেন, যার জন্য আমি ঘটনাগুলো একটু আগেও শুনেছি ওনার কাছ থেকে, অনেক অনেক চমৎকার এবং আশা করছি সবাই এনজয় করবেন। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা পাঠিয়েছেন ওনাকে। থ্যাংক ইউ রাসেল ভাই। এনিওয়েজ, গোয়িং ব্যাক টু মাই স্টোরিজ, আসলে আমি থেকে স্টোরি বলবো না। ইট ওয়াজ ব্যাক ইন 1993. I was a student of SS exam. আমি আমার পরীক্ষার বেশ কয়েক মাস আগে আমি একদিন বাসায় ফিরলাম বন্ধুদের সাথে টাইম পাস করে। It was about 6:30. তখন আমি খেয়াল করে মাগরিবের নামাজ হয় হচ্ছে about আজান দেখা হচ্ছে 6:40 or 6:45 এই টাইমটাতে। তো আমি বাসায় ফেরার পরে সম্ভবত আমার রুমে গেলাম, ফ্রেশ হয়ে আমাদের লিভিং রুমে এসে টিভি দেখছি। তো যেহেতু সামনে এসএস এক্সাম, মা এসে বললো যে তুমি এক্সাম সামনে পড়তে বসে যাও। তো আমি মাকে কোনো রিপ্লাই না করে আমি বসে টিভি দেখছিলাম। তো বেশ কিছুক্ষণ পরে মা চলে গেলেন। তারপরে আবার বেশ কিছুক্ষণ পরে যখন আসলেন তখন আবার মা এসে বললেন কি ব্যাপার, তোমার পরীক্ষা তুমি যাচ্ছ না কেন? তো অনেস্টলি তখন থেকে পুরো ব্যাপারটা আমার এরপর থেকে আর কোনো কিছু আমার খেয়াল নেই। 3 months in my life I'm absolutely blank. আমি যা শেয়ার করবো আপনাদের সাথে সে সব কাহিনী শোনা হচ্ছে আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার ব্রাদার্স, আমার রিলেটিভস, ফ্রেন্ডস যারা খুব কাছ থেকে ওই সময়গুলো আমাকে দেখেছে তাদের সাথে বা তাদের মুখ থেকে শোনা বা যা হয়েছে সবই আমার নিজস্ব মেমোরিতে কিছু নেই। রাসেল ভাই কোনটা থেকে শুরু করব? আচ্ছা, আমার মনে হয় যে আপনি যেভাবে আমাকে বলছিলেন সেভাবেই বলতে পারেন, মানে আমি যেভাবে শুনেছি সেভাবে, মানে সেটা অনেক ভালো ছিল।
আমার মনে হয় প্রথমে যদি আমি বলি যে হোয়াট হ্যাপেন টু মি ওয়েন আই ওয়াজ প্রসেসড, এটা হয়তো বা খুব নিয়মিত শোনাবে, কারণ আমি যেহেতু লাস্ট 2 বছর ধরে শুনছি বিভিন্ন লোক এসে বিভিন্ন লোক আসেন যার ঘটনা শেয়ার করেন ভূতের প্রেমে। তারা বিভিন্ন সময় অনেক কিছু বলেন যে আমার যারা প্রসেসড হন বা যাদেরকে আমরা বাংলায় বলি আসর করা হয়, আসর হয়, তো আসর হলে মানুষ অনেক শক্তিশালী হয়ে যায়, অনেক বিভিন্ন টোনে কথা বলে, তারপরে এর কোনোটাই ইট ওয়াজ অ্যাবসলিউটলি দ্য সেম উইথ মি। বাট যেটা তার সাথে কিছু জিনিস অ্যাড করতে যাচ্ছি আমি আমার মায়ের কাছ থেকে শোনা ছিল। যেহেতু আমি প্রথমে যখন আমার প্রবলেম দেখা দিল, ফার্স্ট থিং ফ্যামিলি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে নেওয়ার পরে 2-3 দিন ডক্টররা সব রকম টেস্ট করলেন, and all the doctors were saying nothing happened to me. আমি তারপরে তারা আমাকে জাস্ট বললেন যে মেন্টাল ব্রেকডাউন হয়েছে। এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন লোকের কাছ থেকে শুনেছি যে কোন লোক যদি প্রসেসড হয় এবং তাকে যদি ডক্টরের শরণাপন্ন করা হয়, ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, তখন ডক্টররা এই ধরনের কথাগুলো বলেন। বিকজ আমি ওনাদেরকে ব্লেম করবো না, আমি শিওর যে আমাদের মেডিকেল সায়েন্সে এটাকে প্রুফ করার মতো কোন টার্মস বোধহয় এখন পর্যন্ত বিজ্ঞানীরা বা সায়েন্টিস্টরা কোনোভাবে আবিষ্কার করতে পারেননি, বা তারা চান না, হয়তো চান না, হতেও পারে, সেটা আমার নলেজে নাই। তো 2 দিন পরে যখন আমাকে বা 3 দিন পরে আমি যখন বাসায় নিয়ে আসা হলো, আমি একটু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে, তাহলে হয়তো বা দর্শকদের বুঝতে সুবিধা হবে। আমার ফ্যামিলি, ইফ ইউ গোয়িং ব্যাক টু মাই forefather, আমার দে আর ফ্রম মিডল ইস্টার্ন সাইড। তো মিডল ইস্ট থেকে ওরা যে এসছেন, আমার বাবা মানে আমার দাদা পর্যন্ত ফ্যামিলিতে পীর বলবো না, বাট আমল বলেন, নামাজ বা বিভিন্ন ধরনের আমল যেটা হয়, এর সবগুলোই এদের আমার দাদা, তার দাদা বা তাদের পুরো ফ্যামিলিতে এইভাবে ছিলেন। আমার বাবাও তার আর্লি চাইল্ডহুডে উনি এই ধরনের শিক্ষাগুলো তার ফ্যামিলি প্যারেন্টসদের কাছ থেকে পেয়েছেন। বাট আমার দাদা আমার বাবা যখন খুব ছোট ছিলেন তখন আমার দাদা মারা যায়। তো my father decided not to continue with this. He went into education and then he started his own business and now he's very successful. তো তারপরে আমরা তখন পুরোনো সময়কার শোনা যে ফ্যামিলিতে কিছু জিন, যারা বলে যে মুরিদ হয়, মানুষ পীরের মুরিদ হয়, এটা একটা নর্মাল টার্মস, বাট জিনেরাও কিন্তু মুরিদ হয়। আমি মুরিদ হয় টার্মসটাকে ক্লেম করছি না, আমি বলবো যে হয়তোবা মানুষ যখন মানুষকে পছন্দ করে, মানুষ মানুষের কাছে আসে, দেখা দেয়, তাদের সাথে শেয়ার করে সবকিছু, হয়তোবা জিনরাও কোনো মানুষকে তার আমল বলেন বা তাদের কাছে ভালো লাগার জন্য তাদের কাছে আসেন এবং তারা এটা কন্টিনিউ করে যায়। যেহেতু মানুষের জীবন সময়টা খুব নির্দিষ্ট, হার্ডলি আমরা দেখি যে অ্যারাউন্ড 80, 60 বা 70 একটা মানুষ নর্মাল বাঁচে। বাট জিনরা আমার যতটুকু নলেজ আছে বা যতটুকু শুনেছি বিভিন্ন সোর্স থেকে, দে লিভ অন many hundred years, এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট ওনাদের আয়ু আমাদের চেয়ে অনেক বেশি হয়। তো শুধু ওই সোর্স থেকে যদি আমি বলি, ওই ইনফরমেশনটাকে বেসিক ধরি, তাহলে বলতে হবে যে কোন জিন যে 1000 বছর বয়স এবং যে মারা যায়নি, সে হিসেবে যদি আমরা হিসাব করতে থাকি, তাহলে আমরা যদি এখন 2013 সাল চলছে, বাট আমি যদি বলি যে 1000 সাল থেকে নিয়ে আজকে পর্যন্ত একটা জিনও মারা যায়নি, তাহলে হিসাব করতে হবে যে এগেইনস্ট হিউম্যান পপুলেশন
মানে আপনি যদি একটা রেশিয়াল অ্যানালাইসিস করেন, হাউ মেনি জিনস আর দেয়ার, আমি কখনই, অনেকেই বলে যে পজেস হয় না বা জিন দেখে না বা জিন বিশ্বাস করি না, কত নাম্বার অফ জিন কত এটা আমার বিতর্ক না। আমার একটা স্ট্যাটিস্টিক্স আমি দিচ্ছি দর্শকদেরকে, ওনারা নিজেরাই চিন্তা করে বের করে নেবেন যে হোয়াট শুড বি দ্য রেশিও একজন মানুষ সমান কতজন জিন হতে পারে। এবং আমি শিওর যারা দর্শকরা শুনছেন, যারা ভয় পান না, তারা হয়তো তাদের আশেপাশে এখনো নাম্বারটা চিন্তা করে কিছুটা হলেও ঘাবড়াবেন। বাট নট টু ওয়ারি, আমি শিওর যদি এটা বাস্তবে এইভাবেই হতো তাহলে একটা মানুষও বোধহয় নর্মাল থাকতো না। আমি ঠিক আছে, এই ব্যাপারটা পরে আমি যেটা বলবো যে সময়, একটা সময় থাকে দিনের নির্দিষ্ট কিছু সময়, এটা আমি কিছু স্টাডি করেছি আমার স্টাডি থেকে পাওয়া। বিকজ যখন আমার 3টা মাস আমার লাইফ থেকে চলে যাওয়ার পরে আমার একটু লট অফ টাইম, বিকজ আপনি যখন 3টা মাস ব্ল্যাঙ্ক বলি, আমি শুধু 3টা মাস না, আমার আর এরও আগে লাইফের কিছু মানে মেমোরি আমার ব্ল্যাঙ্ক হয়, যেটা আমার সময়ের সাথে আস্তে আস্তে আমি আবার মনে করতে পারি। বাট আফটার 3 মান্থস আমি মেমোরিতে ছিল না। তো ওই সময়টা আমি যখন দেখলাম যে আমাদের এখানে মানে যে ধরনের মানুষ আছেন, মানুষ যারা বলছে যে বা যারা বিশ্বাস করেন যে জিন এক্সিস্ট করেন, এবং তারা কিছু প্রচলিত কথা বলে গিয়েছেন যে আর্লি মর্নিং এ, মানে ভোর রাত বলতে আমরা বুঝি যে সুবাহ সাদেককে, বাট আর্লি মর্নিং বলতে আমি বুঝাচ্ছি 2:15 থেকে নিয়ে 4:45, রাত 4:45, এই টাইমটা মাঝখানে আমি শিওর আপনি আমার সাথে এগ্রি করবেন যে আপনি যতজন গেস্ট এসছেন যে রাতের ঘটনাগুলো বলেন, তারা কিন্তু মোটামুটি এই টাইম ফ্রেমের মধ্যেই বলেন। তারপরে দুপুর 12টা বলা হয়, there is a time। তারপরে আমি আরেকটা বলবো যে মাগরিবের নামাজের যে আজানটা হয়, আজানের 15 মিনিটস আগ থেকে নিয়ে আজানের পরে আরো 15 মিনিটস, এই টাইমগুলোতে আমার মনে হয় যেটা, বা আমি যতটুকু আমি আবার বলছি যে আমি যথেষ্ট অ্যানালাইসিস করেছি, বিকজ আই ওয়ান্ট টু নো হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড উইথ মি। যদিও জানি কিছুই করতে পারবো না, হোয়াট হ্যাপেন্ড ইট হ্যাপেন্ড, তবুও একটা কৌতূহলটাকে আমি স্টাডি করে যখন দেখলাম, আমার ফাইন্ডিংসটা হচ্ছে এরকম যে মানুষের 365 days সার্কেলের মাঝে there is a time যখন মানে প্যারানর্মাল, যেটাই আমি বলি, জিন বলি, আমি ভূত বিশ্বাস করি না, আমি প্রেত এ ধরনের কোনো ওয়ার্ড বিশ্বাস করি না। আমি মনে করি এটা জিনের, বা জিনের মধ্যে ভালো বা খারাপ যেরকম আছে, ওই খারাপ জিনটা যাকে বলছেন, ওদের এনকাউন্টার উইথ হিউম্যান বিং যখন আসে, তখন ওরা ওটাকে বলছে যে এটা ভূত, বা এটা ওটা পেতনি বলে, বা অনেক ধরনের অনেক কিছু বলে। তো আমার বিশ্বাসটা আছে জিনের উপরে। তো এই সময়গুলোতে তারা অ্যাক্টিভ থাকে প্রচুর, তারা বেশ অ্যাক্টিভ হতে পারে। আর আমি আরেকটা জিনিস আপনাকে বলবো যে except jinn there is not a thing, প্রেতাত্মা বলেন অথবা spirit, it is 100% true। আমি বিশ্বাস করে থাকি, খুবই বিশ্বাস করি স্পিরিটস আছে। স্পিরিটস যারা আছে তারা হচ্ছে কষ্ট পেয়ে যারা মারা যান, যাদের ডেথটা নর্মাল না, স্পেশালি কিছু লোক যাদের অকাল মৃত্যু হয় যে কোনো দুর্ঘটনার কারণে, অথবা খুব কষ্ট নিয়ে যখন একটা মানুষ মারা যায়, তখন তার সোলটা পৃথিবী থেকে যেতে চায় না। এটা আমার বিশ্বাসটুকু কারণটা আমি এক্সপ্লেন করব। আমি কিছু বই পড়েছি, বইয়ের রেফারেন্সেও আমি দেখেছি যে হ্যাঁ, ইট ইজ ট্রু। এবং আমি
পার্সোনালি কিছু স্টাডি করে দেখেছি যে মানুষের সাথে যে প্যারানর্মাল ঘটনাগুলো আমরা বলি সেখানে দুটো জিনিস আমি বলবো। জিন যদি আপনি বলেন, জিন বললে আপনি হুজুরের কাছে যান, বা যারা জিন পজেসড হওয়া লোককে ঠিক করতে পারেন, সে হুজুর হোক আর যেই হোক, তাদের কাছে গেলে আপনি এটা থেকে মুক্তি পেতে পারেন। বাট কিছু জায়গার ব্যাপারে বলা হবে, কিছু ভাষা বলেন, কিছু স্পেসিফিক এরিয়ার কথা বলা হয় যে ভাই ওখানে গেলে ইউ ফিল সামথিং ডিফারেন্ট, এখানে কিছু একটা প্রেজেন্স ফিল করা যায়, এবং ওখানে দেখা যাচ্ছে আপনি যত কিছুই করেন না কেন ইউ কান্ট গেট আউট অফ ইট। তো আমার বিশ্বাসটা হচ্ছে এ ধরনের এনভায়রনমেন্টটা ইজ বেসিক্যালি স্পিরিটস দ্বারা, মানে স্পিরিটস এর কারণে এটা হয়। আর আরেকটা যেটা আমি বলবো, ডেভিল, এটা আরেকটা মানে আমার পার্সোনাল অ্যানালাইসিস আমি থেকে বলছি, এবং আমি রেফারিং টু মেনি বুকস, আমি নিজে পার্সোনাল স্টাডি করেছি, এবং আমি যেহেতু ব্যবসার কাজে হোক, আমি পৃথিবীর বিভিন্ন দেশে যাই ব্যবসার ফাঁকে, যদি কোনো লোককে আমি পাই যে হি মাইট বি অ্যান ইন্টারেস্টিং পার্সন হু ক্যান শেয়ার ইন্টারেস্টিং স্টোরিজ অ্যাবাউট প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, আমি তার সাথে শেয়ার করি, এবং বিভিন্ন লোকের বিভিন্ন মতবাদ নিয়ে আমি নিজে একটা কিছু কনক্লুশন নিজেকে দেওয়ার চেষ্টা করেছি, সেটাই আমি শেয়ার করছি আপনার সাথে। ডেভিল ওয়ার্শিপার্স বলা হয়, ডেভিল ওয়ার্শিপ হয়, এবং আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সময় শুনেছি, স্পেশালি আপনাদের সুমন ভাই গোস্ট হান্টার্স, বাংলাদেশের গোস্ট হান্টার্স, উনি বিভিন্ন ভাবে শেয়ার করেছেন। তো ডেভিল ওয়ার্শিপার্স আছে, এবং এটাকে আমরা বলছি ব্ল্যাক ম্যাজিক হয়। তো দিস আর মাই অ্যানালাইসিস। আমি আশা করছি যে যারা ভয় পান না তারা এগুলি সম্পর্কে সচেতন হবেন। আচ্ছা, আমরা এখন ঘটনা যাব, তবে তার আগে আমাদেরকে ছোট্ট ব্রেক লাগবে, এবং ব্রেকের পরে আমরাও ফিরে আসবো, একটা ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার ফিরে আসবো, এবং তারপরে আমরা ঘটনা যাচ্ছি। সো স্টে টিউনড, রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। জাস্ট একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসছি। This track was downloaded from FusionBD.com. Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 12:36। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। তো যে কথা আমরা বলছিলাম, এবং আমরা একটু আগে শুনছিলাম আপনার ঘটনা, এবং একটা জিনিস আপনি সেই সময় বলছিলেন আমাদেরকে গল্প, মানে আপনার ঘটনাগুলো বলার সময় একটা পর্যায়ে বলছিলেন যে আপনি 3 মাস, আপনার এসএসসি পরীক্ষার আগে থেকে 3 মাস আপনি পজেস ছিলেন, এবং সেই সময় আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছিল। আপনি একটা কথা বলছেন যে মাঝি, ওই ব্যাপারটা আমি একটু সবার কাছে একটু ওই জায়গাটায় যেতে চাই একটু। ওকে রাসেল ভাই, আমার আগেই বলেছি, ডাক্তারের কাছে যাওয়ার পরে হসপিটাল থেকে আমাকে বলা হলো যে না, মানে আমার ফ্যামিলি যেটা আমাকে বললো যে হি ইজ মেন্টালি ডিস্টার্ব। এটা বলা হয়নি ডিরেক্টলি, বাট বলেছে মেন্টালি ব্রেকডাউন, নার্ভাস ব্রেকডাউন বলা হয়েছে। তো যেহেতু পরীক্ষার আগে বা এরকম কিছু একটা হতে, আমি অনেক সময় শুনেছি যে যারা আরো অনেক যারা প্রতিষ্ঠ হয়েছেন, আমি দুজনের সাথে কথা বলেছি, ওনাদের একই রেজাল্ট ছিল, বা হসপিটাল থেকে এই ধরনের একটা রিপোর্ট দেওয়া হয়। বাট আমি আগে যেতে বলেছি আমার ফ্যামিলি, আমার বাবা, স্পেশালি আমার বাবা, উনি যেহেতু আমার দাদা বা তাদের জেনারেশন থেকে উনি এ ধরনের ব্যাপার সম্পর্কে অবগত ছিলেন, উনি জিনিসটা রিয়েলাইজ করার কিছুটা হলেও আজ করতে পেরেছিলেন যে দেয়ার মাইট বি সামথিং রং।
এবং আমার বাবা এবং আমার মা ওনারা যত রকমের হুজুর বলেন ওনাদের সোর্সে বিভিন্ন রকম হুজুর এবং বিভিন্ন রকমের ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন। তারপরেও আসলে আমার কোনো অবস্থার উন্নতি খুব একটা হয়নি। শেষ পর্যন্ত আমরা একজন মানুষ, উনি কোনো হুজুর না, উনি একজন মাঝি। ওনার সাথে আমি পরবর্তীতে সুস্থ হওয়ার পরে আমার দুবার মিট করার সৌভাগ্য হয়েছিল। ওনার কাহিনীটা হচ্ছে এরকম যে উনি বুড়িগঙ্গা নদীতে আগে যখন এখন বসিলা ব্রিজ বলা হয়, কিছুক্ষণ আগে আমাদের ভাই আসিফ ঘটনা বলছিল চরে ফ্যাক্টরি ঘটনা। তো বসিলা ব্রিজ যখন হয়নি তখন বুড়িগঙ্গার এপার থেকে ওপার যাওয়ার জন্য মাঝিদের উপরে ডিপেন্ড করতে হতো। তো মাঝি যখন নৌকা বাইতে বাইতে রাতের 10:30 11:00 তখন তারা তাদের ডেস্টিনেশনে ফেরত যায়। তো when he was going back one day, I don't know exactly when, but একদিন তিনি ফেরত যাচ্ছিলেন, তখন উনি খুব দূর থেকে একজন বেশ বৃদ্ধ একজন মহিলা দেখলেন যে নদীর এক পার থেকে ওনাকে ডাকছে যে তুমি আমাকে নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য আমাকে একটু সাহায্য করো, এই সময় আমি কোনো নৌকা পাচ্ছি না। তো সে মহিলা যখন ওই নৌকায় উঠে বসে এবং সে নৌকা চালাচ্ছিল এবং মহিলা কোনো কথাই বলেনি মাঝির সাথে। তার নাম কালু মিয়া, তাকে কালু মিয়া নামে সবাই চেনে। কালু মিয়া নদীর ওপারে যখন বৃদ্ধাকে নামালেন তখন বৃদ্ধা তাকে টাকা সাধলেন, কিন্তু কালু মিয়া বললেন যে না, আমি তো বাড়ি যাচ্ছিলাম, আপনাকে নামিয়ে দিয়ে কেন টাকা লাগবে না। যে কোনো কারণেই হোক বৃদ্ধা কালু মিয়াকে হাতে কিছু একটা দিয়েছিলেন এবং বলেছেন যে তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমাকে আমি একটা কিছু দিচ্ছি, তুমি এটা শুধুমাত্র মানুষের উপকারের জন্য তুমি ব্যবহার করতে পারবে, কোনো বাণিজ্যিক কোনো কাজে বা কাউকে সাহায্য করে কাউকে হেল্প করে তুমি এটা বিনিময়ে টাকা নিবে, তুমি সেটা করতে পারবে না। এবং সে থেকেই কালু মিয়া মাঝি থেকে এভাবে বিভিন্ন রকম মানুষের হেল্প করে বেড়ায়। এবং আমি যেহেতু আমার ফ্যামিলিতে হয়েছে, এমন কোনো অ্যামাউন্ট সে আমার ফ্যামিলি থেকে নেয়নি যেটার বিনিময়ে আমি আমার জীবনকে তুলনা করতে পারি। হয়তো ডক্টররা হলে অনেক বড় একটা বিল দিতেন, হাসপাতালে অনেক বড় একটা বিল থাকতো, সেরকম কোনো অ্যামাউন্ট আমার যা খরচা হয়নি। তো যাই হোক, সেভাবেই কালু মিয়া এই কাজে এসছেন এবং সে আমাকে না, আমার জানা মতো অনেক লোককে সে হেল্প করেছেন এবং কালুর দ্বারা আমি শিওর যারা আমাকে শুনছেন, আমি জানি না কোনো এরকম প্রসেস কেউ আছেন কিনা যাকে উনি ট্রিটমেন্ট করেছেন। সেই ট্রিটমেন্টের ফলে আমি ভালো আছি। আমি I got married, I have 2 sons, alhamdulillah, I have no problem. And it's been already more than almost 20 years. So এখন পর্যন্ত আমার কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কালুর ব্যাপারটা। আমি কিছু জিনিস শেয়ার করবো when I was possessed, যেটা আমি আমার পরবর্তীতে আমার ভাই বা আমার বাবা মা ওনাদের কাছ থেকে এখন শুনেছি যে ট্রিটমেন্ট করার সময় আমি ওই ঘটনা যাচ্ছে, যেহেতু সময় সব ব্যাপার আছে যে কি হয়েছিল, কেন হয়েছিল, ওই ধরনের ঘটনা আপনি শিওর ভূতে ফেলে সব দর্শকরা অনেকবার শুনেছি। রাদার আমি কিছু হিন্টস গুলো নিয়ে কথা বলবো। যে একটা সময় ছিল যে আমার মা যখন আমাকে ট্রিটমেন্ট করা শুরু করলেন, তখন ট্রিটমেন্ট মানে কালু নিয়ে ট্রিটমেন্ট করা হলো। এর আগে বিভিন্ন হুজুর এসছে, বিভিন্ন সময়ে আমাকে হার্ম করার চেষ্টা করা হয়েছে। আমি নিজেকে মারার চেষ্টা করেছি, নিজের গলা নিজে চেপে ধরার মতো অবস্থা। অসম্ভব ফিজিক্যাল স্ট্রেংথ আমার মধ্যে কোথাও থেকে চলে আসতো, আমি ঠিক জানি না।
বলা হচ্ছে যে 2-3 জনকে আমি বা মানুষকে আমি কোনো মানুষই মনে করছি না, ব্যাপারটা এরকম আর কি, যারা আমাকে হয়তো বা তো ওই মুহূর্তে অস্বাভাবিক কোনো কারণে তারা ধরে রেখে চেয়েছে। তারপরে যখন আস্তে আস্তে ট্রিটমেন্ট করতে করতে যখন দেখা যাচ্ছে যে অবস্থার উন্নতি হচ্ছে না, তখন আমার মা উনি যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি বলবো আমার মা যে কাজটা আমার জন্য করেছেন অথবা না বলেই সম্ভব। একটা পর্যায়ে ছিল যে আমার কাছে কেউ আসতে পারতো না, এবং কালুর যে ট্রিটমেন্টটা ছিল সেই ট্রিটমেন্টটার প্রধান বৈশিষ্ট্য ছিল আপনাকে গায়ে ছোঁয়াতে হবে। ওতে কি লেখা ছিল বা কি আছে আমার মাও জানেন না, এবং ওটা খোলা নিষেধ ছিল। গায়ে ছোঁয়াতে হবে, তাবিজ গায়ে দেওয়া, মানে আপনার শরীরে কোনো তাবিজ দিয়ে দেবে এরকম কোনো ব্যাপার ছিল না। কিছু পানি ছিল যেটা হয়তো বা আমার উপরে মানে ছিটানোর ব্যাপার ছিল একদম নির্দিষ্ট কিছু টাইমে। এবং আমি পরবর্তীতে শুনেছি যে একদিন আমার মা রাতের তখন বোধহয় অ্যারাউন্ড 10-10:30 or 11:30 কিছু একটা সময় হবে, তখন আমার মা এসছেন রুমে। আমাদের দোতলার বাড়ি, তো ফার্স্ট ফ্লোরে লিভিং রুমে আমি শুয়েছিলাম সোফার উপরে, এবং আমি আলো সহ্য করতে পারতাম না। ইফ দেয়ার ওয়াজ আ লাইট, আমি প্রথম কষ্ট লাইটটাকে বন্ধ করি, এবং আমি শুয়েছিলাম। তো আমার মা এসছেন, এসে উনি আমাকে বোধহয় কোনো রকম ট্রিটমেন্ট করতে চেয়েছে, যেটা কালু নির্দেশ দিয়েছে সেভাবে ট্রিটমেন্টটা করছে। বিকজ আমি কালু ওই মুহূর্তে আমার সামনে আসাটা কালু খুবটা নিজের জন্য সেফ ফিল করেনি। ওই ঘটনাটা আমি একটু পরে বলবো আপনাকে। বাট ওই মুহূর্তে মা যখন এসছে তখন উনি আমার গায়ে যখন কিছুটা ছোঁয়ালেন, তখন আমি অসম্ভব বাজে ব্যবহার করি মায়ের সাথে, এবং তাকে খুব শক্তভাবে আমার মাকে ধরে বসি, যেটাতে আমার মা প্রচন্ড ব্যথা পেয়েছিল। পিছনে আমার বাবা ছিল, আমার ভাইরা ছিল, মাকে ছুটিয়ে নিয়ে আসছে। ওনার ক্ষতি হয়নি, ডেফিনেটলি বুঝতেই পারছেন যে 2-3 জন লোক আমাকে ধরে রাখতে পারছে না। ও অবস্থায় যদি আমি একজন মা ওনাকে আমি এভাবে জোরে ধরি, ডেফিনেটলি ওটা অনেক শারীরিকভাবে ব্যথা থেকে ডেফিনেটলি পেয়েছে। এরপরে আরেকটা মজার ব্যাপার ছিল যে মজার কাহিনী বলবো, এটা আমার এখন ফানি শোনাচ্ছে, অথবা যে আমি আমার নিজের ব্যাপারে গল্প শুনছি আরেকজনের কাছে, এটা তো ব্যাপারটা ফানি অবশ্যই। তো আমি কালু যেদিন ফার্স্ট ট্রিটমেন্ট করার জন্য আমার বাসায় আনা হয়, আমার বাসায় একজন কেয়ারটেকার আছেন যার বয়স, চাকরির বয়স আমার বাসায় এবং আমার বয়স সমান। তো হানিফ কাকা বলি আমরা ওনাকে, হানিফ কাকা ওনাকে নিয়ে আসলেন বাসায়। তো বেলা তখন 10টা থেকে 12টা এর মধ্যে কোনো টাইম হবে। আমি উপরে বসা ছিলাম, আমার মা সাথে ছিলেন। তো উপরে আমি ইজি চেয়ারে বসে বসে মানে কি করছেন ঠিক জানিনি, বা গল্পের যখন শুনেছি কাহিনী তখন আমাকে কেউ বলেনি যে আমি কাজটা করছেন, তা বলতে পারছি না। তো হঠাৎ করে নাকি আমি মাকে বলছি যে মা কি এসছে বাসায়। তো আমার ধানমন্ডিতে আমার বাড়িটার সামনে বেশ বড় একটা বাগান, খোলা জায়গা আছে। তো দোতলা বাড়িটা, তো দোতলা বাড়ি থেকে আপনি গেটে অ্যাটলিস্ট মানে ওখানে কেউ আসলে কোনো কলিং বেল দিচ্ছে না, দারোয়ান গেট খুলে কথা বলছে। তো মা সভাপতি যেহেতু মা জানে না কেউ এসছে, মা বলছে কেউ আসেনি, তুমি আরাম করো। তা আমি বলছি কেউ তো আসছে, অবশ্যই আসছে, কে আসছে আমাকে বলো। তো মা বললেন যে না কেউ আসেনি, কারণ ওই মুহূর্তে মা জানতাম না যে এসছে।
তারপরে আমি যখন খুব এগ্রেসিভ হয়ে গেলাম, আমি হঠাৎ করে আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি অসম্ভব মানে আমার কাছে কেউ আসবে এই ধরনের কোনো সাহস করার কোনো নর্মাল মানুষের পক্ষে সম্ভব ছিল না। তো আমার মা আমাকে বারবার যখন বলছে, আমি মাকে বলছি যে কেউ এসছে, যে এসছে ওকে বের হয়ে যেতে বলো, আর ও যদি বের না হয়ে যায়, ওই যদি আমি পাই আমি ওকে মেরে ফেলবো। তার কিছুক্ষণ পরেই মাকে কাজের মেয়ে এসে বললো, রুম থেকে ডেকে বাইরে নিয়ে গিয়ে বলতেছে যে এরকম একজন লোক এসছে, কালো মেয়ে এসছে। It was a very surprising thing যে ওই মুহূর্তে আমি তো জানার প্রশ্নই উঠে না, কিভাবে জানলাম জানি না। Probably the thing যে which possessed me, সে হয়তো বা আমাকে বা তার সিক্স সেন্স হয়তো বা কাজ করছিল, আমার তো ডেফিনেটলি না। অ্যাজ আই সেড, আমার কোনো প্ল্যান ফ্যামিলি ছিল। তারপরে আরেকটা মজার ব্যাপার ছিল যে একদিন আমি শুয়ে আছি, আমাকে ড্রিপ দেওয়া হতো বিকজ আমি ভালোভাবে খেতে পারতাম না। তো একটা দিন এত সময় ধরে একটা মানুষ যদি তার খাওয়া দাওয়ার ঠিক মতো না হয়, খুব স্বাভাবিকভাবে শারীরিক অবস্থা খারাপ হয়। তো আমার বাবা খুব ওয়ারিড ছিলেন, তো হাসপাতাল থেকে ডক্টরের সাথে কথা বলিনি, একজন ডক্টর অ্যাপয়েন্ট করলেন, রাতে উনি আমার সাথে থাকতেন কিছুদিনের জন্য। তো উনি আমাকে মেইনলি স্যালাইন দিতেন। তো আমাকে রাখা হতো এরকম ভাবে যে আমি একটা লিভিং রুম যে বলছি, লিভিং রুমে 130 জন লোক বসতে পারে, রুমটা এতটাই বড়। সেই লিভিং রুমের মাঝখানে ফ্লোরে বেডিং করা হলো, আমাকে ঠিক মাঝখানে শোয়ানো হতো এবং আমার চারপাশে ন্যূনতম 10-12 জন লোক ঘুমাতেন, যে আমাকে পাহারা দেওয়ার জন্য আমাকে ঘিরে এতগুলো লোক ঘুমাতেন। তো ড্রিপটা যখন দিয়ে দেন, ডাক্তার দিয়ে চলে গেছে, তো চলে যায়নি, উনি বলতে রাতের বেলা ছিল অন্য রুমে ওনাকে শোয়ার ব্যবস্থা, আরাম করার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। ড্রিপ দেওয়ার সবাই আমাকে, আমি ঘুমাচ্ছি, সবাই ঘুমাচ্ছে। হঠাৎ করে আমি যখন শুনলাম যে আমি উঠে বসেছি, তো আমার পাশে যে ঘুমাচ্ছিলেন, আমার ঠিক স্মরণে গিয়েছিলেন, উনি ভেজা ফিল করে একদম ঘুমানোর পরে যে হয়তো বেডটা ভেজা থাকে তাহলে তো ঘুম ভেঙেই যায়। উনি ভেজা ফিল করে উনি ঘুম থেকে উঠে গেলেন, উঠে গিয়ে বলছেন লাইটটা একটু জ্বালান, এখানে পানি কিসের। তো ওনারা একজন, ওর রুমে আরেকজন ছিল, সবাইকে কথা বলছেন রুমের মধ্যে। লাইটটা যখন জ্বালান তখন দেখলেন যে আমার হাতে যে সিরিঞ্জটা দেওয়া ছিল, বাটারফ্লাই যখন আপনি পুশ করেন, যদি পাইপটাকে খুলে ফেলা হয়, ব্লাড কিন্তু বের হতে থাকে। তো বেসিক্যালি মাই ব্লাড ওয়াজ ওভারফ্লোয়িং, ইট ওয়াজ অল ওভার দ্য ফ্লোর। I think it was on my right side. আমি পরে যখন শুনলাম, তো মানে যেটা বলতে চাচ্ছি যে আমাকে মেরে ফেলার জন্য আমি কালুর সাথে যখন ব্যাপারটা নিয়ে আলাপ করলাম, যখন ভালো হয়ে যাওয়ার পরে আমি বলছি, দুবার দেখা করেছি, তখন কালু আমাকে যেটা বললো যে আপনাকে যে জিনিসটা পজেস করেছে, যে জিন পজেস করেছে, সে চাচ্ছিল টু টেক ইউ অ্যাওয়ে উইথ ফ্রম ইউর ফ্যামিলি, এন্ড সবসময় যেন নিয়ে যাচ্ছিল। পারছিল না যেহেতু ট্রিটমেন্ট হচ্ছে, পারছিল না যেহেতু সবাই নজরদারি ছিল, যতই প্রবলেম আমি তো ওই মুহূর্তে করে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছিল। তো যেহেতু নিতে পারছিল না, একটা পরে ছেড়ে দেওয়ার আগে তার চেষ্টাই ছিল ওকে মেরে ফেলবো, কিন্তু আমি না নিতে পারি, ওকে মেরেই ফেলবো। তো again, I can never be thankful enough to Kalumia, who helped me at that moment, and my family definitely.
এরকম আরেকটা কাহিনী বলবো না, মানে আরেকটা ইনসিডেন্ট আমি আপনার সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে যে আমি একটা পর্যায়ে এসে বোধহয় আমার ছোট ভাই, আমার 4 ভাই, আমার জাস্ট ইমিডিয়েটলি ছোট ভাই, তো তখন জি হরর শো হতো। তো স্বভাবতই বোধহয় বাসায় আসলে এতটা ডিপ্রেস হয়ে গেছে সবাই, এই ধরনের একটা ঘটনা ঘটেই যাচ্ছে দিনের পর দিন, কেউ কিছু করতে পারছে না। বাবার মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, ওনারও ব্যবসায় সময় দিতে পারছেন না, বাসায় ছেলেদের অবস্থা সবকিছু মিলে ওনারা সবাই খুব ওয়ারিড ছিলেন। তো একদিন বোধহয় যে কোনো কারণেই হোক, কারোর জন্মদিন ছিল বা কিছু, ওর আমি বোধহয় বলছিলাম যে আই ওয়ান্ট টু গো আউট অফ দ্য হাউস, আমি বলছিলাম বাইরে খেতে যাবো, মানে আমি পরে শুনেছিলাম। তো আমি খেতে যাব শুনে কালুর মানা ছিল, কালু বারণ ছিল যে ওনাকে এমন কোনো জায়গায় নিয়ে যাবেন না যেখানে I can attempt to kill myself or I can get into some accident, এই ধরনের কিছু মানে কোনো জায়গা থেকে আমাকে দূরে রাখার জন্য সব এরকম কিছু থাকে। তো আমরা ওখানে তখন একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, ওখানে যাওয়া হলো বাসার কাছে। ওখানে যাওয়ার পরে আমি যে যতটুকু পরে শুনলাম যে আমাদের দেখি যে আমার চাচা খুব কাছের আত্মীয় যারা ছিলেন, আমার বাবার ভাই বা আমার ভাইরা সবাই ওখানে গেলাম। যাওয়ার পরে ওখানে রেস্টুরেন্টে কিন্তু টিভি থাকে, তো জি হরর শো টিম করা ছিল, চ্যানেলটা টিভিতে চলছিল। একটা পর্যায়ে জি হরর শো মানে সবাই খাওয়া দাওয়া মাত্র অর্ডার করেছে, এবং আমি যতটুকু শুনছি যে আমি এতটাই খুশি বা এতটাই লাইভলি ছিলাম ওই মুহূর্তে, আমি সবাইকে বলছি হ্যাঁ এটা খাও ওইটা খাও, আমি কথা বলছি। আই উইশ আই কুড রিমেম্বার, বাট আমি জানি না। আমি আবার বলছি সবকিছু আমার শোনা আমার পরবর্তী সুস্থ হওয়ার পরে। তো সবকিছু অনেক খাওয়া দাওয়া করার পরে সার্ভ করবে, ঠিক ওই সময় আমি জি হর্ষ হচ্ছে মানে আমি শুধু একটাই কথা বলছি, আমি থাকবো না, আমি বাসায় যাব, এখান থেকে চলো, এখান থেকে বের হও। জি হর্ষের সাথে কোনো মানে সম্পর্ক আছে আমি সেটা বলছি না, আমি ওই মুহূর্তে সম্ভবত যে অ্যাগ্রেশন গুলো দেখানো হয় বা যে ট্রুথ দেখানোর যে ভয়টা মানুষ পায় একটা হরর শো বা একটা মুভি দেখে, অত ওই ধরনের কিছু আমাকে ট্রিগার করেছে আমি জানি না। তো বাসায় নিয়ে আসলো আমাকে, সব খাওয়া দাওয়া, কেউ কিছু খেলো না, সবকিছু প্যাক করে বাসায় আসলাম। আসার পর I started acting very abnormal মানে কিরকম, মানে আমাকে কেউ ধরে রাখতে পারতেছে না, আমাকে আমি পাগলের মতো করছি, আমি দরজা সব ভেঙে ফেলবো, এই ধরনের কাজ। তো আমার ছোট ভাই ও নাকি ও কোথাও থেকে হয়তো শুনেছে, আমি ঠিক জানি না, সম্ভবত হুজুরের কাছ থেকে হবে বা নিশ্চয়ই মুরব্বী কারোর কাছ থেকে, যে যদি মানুষকে কখনো প্রসেস মনে হয় অথবা কিছু এই ধরনের কিছু মনে করে, তাহলে হাতের ছোট আঙ্গুলটাকে চেপে ধরে সূরা ইখলাস পড়লে নাকি ইট হেল্পস। তো what I did was at that moment আমাকে 4-5 মিলে বিছানায় ধরে আছে। তো he was আমার তখন আমার থেকেও ছোট, তো আমার আঙ্গুল ধরে আমাকে মানে ওই সূরা পড়ছিল, এবং সবাই যেটা বললো যে আমার লেফট সাইডে যারা 3 জন ধরা ছিলেন 3 জনকে আমি একটা ঝাটকা দিয়ে সরিয়ে নিজের মাথা দিয়ে আমি ওর মুখে হিট করলাম, আমার কপালটার মুখে। তো ঠিক এক্স্যাক্টলি ওদের নাকে এসে পড়লো আর কি, ওয়াজ ব্লিডিং ভেরি ব্যাডলি। ও ব্লিডিং দেখার পরে মনে হয় আমি 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 বোধহয় আরো বেশি পাগল হয়ে গেলাম। উনি অনেক কষ্ট করে আমাকে কিছুটা আমি জানি না কি চলছিল আমার উপরে, তো আমাকে স্টেবল করা হলো। এরপর একদিন মানে আমি টয়লেটে যাব, তো ন্যাচারালি আমাকে কেউ টয়লেট বন্ধ করতে দিচ্ছিল না, সবাই বলছে তুমি যাও।
বা আমি বাইরে আছি, আমরা প্রবলেম হলে আমরা তোমাকে হেল্প করবো, তুমি যাও, কিছু হবে না, কেউ আসবে না টয়লেটের ভিতরে। যে এরকম কোনো সময় বোধহয় আমি বলে ভিতরে যে টয়লেটটা লক করে দেওয়া হয়েছে। তো আমরাও একটা সময় সবাই তো ফ্যামিলি সবাই টায়ার্ড হয়ে যায় যে কত যে সবাই খারাপ লাগছে, বা তবুও তো ওদের তো একটা স্ট্রেস হচ্ছে যে এত দিনের পর দিন এই ঘটনা চলছে, মানে এটা কোনো এক কিছুক্ষণের জন্য ভালো থাকলে আবার হঠাৎ করে উঠছে, প্রবলেম হচ্ছে। তো আমি টয়লেটে গিয়ে যখন আমি লক করে দিলাম, তখন হঠাৎ করে বাহিরে যারা ছিলেন, আমার বাবা বসা ছিলেন, আমার বাবা এবং আমার বড় ভাই ছিলেন, আর কয়েকজন মুরব্বী ছিলেন ফ্যামিলি। ওনারা দেখলেন যে ধস্তাধস্তি করলে আপনি টয়লেটে যদি কখনো আপনি টাইলসের উপরে কিল দেন বা আপনি জোরে কোনো আঘাত করেন, একটি আওয়াজটা কিন্তু অন্যরকম হয়। তো সেই আওয়াজ হচ্ছে মানে হঠাৎ করে, আর যদি করে আপনাকে যদি একটা মানুষকে যদি আপনি ফ্লোরে স্ল্যাম করেন, স্ট্রেট আপনি স্ল্যাম করেন একটা, বা একটা বস্তা, একটা চালের বস্তা যদি ফেলে দেন একটু উপর থেকে, যেটা একটা আওয়াজ হলো, সবাই খুবই ভয় পেয়ে দৌড়ে গিয়ে দেখছে দরজা লক হয়ে গেছে। আমি জানি না লক থেকে আমি করেছি না অন্য কোনো কারণে লক আছে, জানি না। তো যখন আমি পরে জানতে পারলাম যে আমাকে দরজা ভেঙে ভিতর থেকে আমাকে পাওয়া গেছে, there was a bucket মানে বড় বালতি যেগুলি হয়, ওই ধরনের কোনো বালতি বা এই ধরনের কিছু ছিল, যেটার মধ্যে আমার আপার বডি ওয়াজ ইনসাইড দ্যাট। যখন দরজা ভেঙে ঢোকার হয়, I was senseless. Basically, I had no sense. পড়াচ্ছিলাম, তাড়াতাড়ি সবাই আমাকে ওখান থেকে ধরে উঠালো। এই ধরনের প্রবলেম হচ্ছিল। আচ্ছা, আমরা তো অনেকগুলো শুনলাম, আমরা মাঝখানে আবার আসিফ ভাইকে নিয়ে আসতে চাই এবং আমাদের মাঝখানে ছোট্ট বিরতি নিতে হবে, না একটা ছোট্ট বিরতি নিতে হবে, তারপর আমরা আবারও ঘটনা শুনবো। তার মাঝখানে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো আমি দেখতে পাচ্ছি যে আমাকে আলিফ SMS করেছেন এবং SMS করেছেন আমাকে ফাহিম, এবং আমাকে পাপড়ি ভূতের গলি থেকে SMS করেছেন। তারা পুষ্প, অপু, মিম, মহিমা সবাই মিলে ভূত FM শুনছেন। সাদিয়া আফরিন ঐশী আমাদেরকে SMS করেছেন এবং তিনি ভূত FM এনজয় করছেন। লিসেন নিপা এয়ারপোর্ট থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে লাভ ভূত FM ভেরি মাচ। আমাদেরকে মিরাজ SMS করেছেন কাঁঠাল বাগান থেকে, লিখেছেন উই লাভ ভূত FM। আনন্দ আমাদেরকে SMS করেছেন আমাদেরকে দেওয়ান মাহমুদ মিম, এছাড়াও সোহেল মুক্তা আমাদের SMS করেছেন উদয়, রিপন, সৌরভ, মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে, এছাড়াও বনি SMS করেছেন সোহানুর রহমান সিলেট থেকে, দীপ্ত দাস SMS করেছেন টঙ্গী থেকে, শুভ আমাদের SMS করেছেন, সাব্বির আমাদের বার্থডে থেকে SMS করেছেন, আরো অনেকে SMS করেছেন। আপনারা যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ছোট ব্রেকের পরে ফিরে আসছি আবারও। স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। This track was downloaded from FusionBD.com. Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেলের সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা ফিরে এসেছি আবারও আসিফ ভাইয়ের কাছে এবং আসিফ ভাইকে আমি বলবো আপনার পরবর্তী ঘটনায় যাওয়ার জন্য প্লিজ। কয়েকটা ঘটনা আছে, বুঝছেন কি ছোট ছোট করে
না আমরা আর একটা ঘটনা নিতে পারবো আর কি, আরো সুতরাং আমরা একটা তাহলে আমরা একটা বড় শুনতে পারি বা ছোট কয়েকটা শুনতে পারি। বেসিক্যালি যেটা হয়েছিল লন্ডন, এগেইন ব্যাক টু লন্ডন। তো লন্ডনে যেটা ছিল যে আমার একটা ফ্রেন্ড আছে আলী, হি স্টেজ আমাদের বাসার সামনে, মোর লাইক এ ফ্যামিলি। ওর বড় বোন ছিল কলিয়াপা, তো ওর বড় বোন শি ইজ এ ডক্টর, ওর হাজবেন্ড ও ডক্টর। তো ওনারা চেলসিতে থাকে। তো আলী বিয়ের পর বার্মিংহাম যায়, তো বোনের সাথে দেখা করতে কলিয়াপার বাসায় কিছুদিনের জন্য চেলসি যায়। তো চেলসি যাওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে ওর বোনের ওর দুটো ভাগ নিয়ে আছে, দুটো, একটা বড় মেয়ে একটা ছোট মেয়ে। তো মামা আসছে, তো ভাগ্নি খুব আদর টদর করে। তো একটা পর্যায়ে ভাগ্নি ওকে বলে যে মামা মামা আমার একটা ফ্রেন্ড আছে। তো ও বলে ফ্রেন্ড আছে, থাকতেই পারে ফ্রেন্ড, ও স্কুলের ওখানে পড়ে না আর কি, পিচ্ছি। তো ও বলে না আমার ফ্রেন্ড আছে, তুমি দেখবা? বলে হ্যাঁ দেখবো, কই? তো পয়েন্টস টু আ কর্নার অফ দি হাউস, তো বলে এখানে তো কেউ নাই। তো বাবা পিচ্ছি মেয়ে কি না কি বলতেছে এরকম, তো she repeatedly does that. তো এটা অনেকবার করার পর যেটা হয় যে যেদিন ওরা গিয়ে পৌঁছায় ওই দিন রাতে ওর ওয়াইফকে সাদিয়াকে ও বলতে থাকে ইয়েতে, ওই বেডে শুয়ে বলতে থাকে যে আজকে জানো এরকম 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 ও বলতেছে, বাট আই কুডন্ট সি এনিওয়ান। এই কথাটা বলার মুহূর্তেই যেটা হয় যে দরজাটা ধাম করে খুলে এবং ভেরি আর কি খুব ফোর্সে খুলে, কিন্তু দরজাটা সাধারণত যেটা হয় যে দরজা যদি জোরে কেউ খুলে দেয় তাহলে কিন্তু আপনার ওয়ালে গিয়ে বাড়ি খায়। তো দরজাটা ওয়ালে বাড়ি খায়, মাঝামাঝি গিয়ে আটকিয়ে যায়। তো ওর কাছে খুব উইয়ার্ড লাগে ব্যাপারটা, কারণ এরকম হওয়ার কথা না। মানে কেউ একজন জোরে হয়তো দরজাটা খুলেছে, এটা মানে জোরে ধাক্কা দিলে দেয়ালের সাথে লেগে যাওয়ার কথা। হ্যাঁ স্বাভাবিক, বাট এটা মাঝামাঝি মাঝামাঝি আটকে যায়, এবং দরজাটা এমন হয় না যে পুরো খুলে না, একদম পুরোই খুলে। সো ও এটা খুব উইয়ার্ড ফিল করে, তো উইয়ার্ড ফিল করে ও আর কিছু না দেয় বলে ও আর ওয়াইফ দুজনে ঘুমে টুমে যায়। তো পরদিন সকালে দে গো ফর শপিং। তো চেলসিতে আমি জানি না, লন্ডনে যারা থাকে তারা হয়তো জানবে, চেলসিতে কিন্তু সাধারণত সাবওয়ে নেই। তো ওইখানে ম্যাক্সিমাম মানুষই যারা থাকে সবারই গাড়ি টাড়ি আছে। তো গাড়ি পার্কিং গুলো সাধারণত অনেক দূরে, যেখানে অ্যাভেলেবেল হয় অ্যালোটেড পার্কিং না থাকলে বাইরেই রাখা হয়। তো ওর বোন দুই ভাগ্নি, ও আর ওর ওয়াইফ তো শপিং করে বাসায় আসার পর ওর বোন রিয়েলাইজ করে যে চাবিটা গাড়িতে ফেলে আসছে। তো বড় ভাগ্নি যেটা বড় মেয়েকে নিয়ে উনি পিছিয়ে যায়, আর ওদের হাতে শপিং ব্যাগস থাকে দেখে শপিং ব্যাগস নিয়ে বলে তোমরা দাঁড়াও আমি চাবিটা নিয়ে আসি। দেন দিস স্মল চাইল্ড ও বলে মামা আমার ফ্রেন্ড তো ঘুরতে আছে, বলি খুলে দিতে। ও যেটা করে যে ও তো র্যান্ডমলি বলে হ্যাঁ বল, নিতে খুলে দিতে, মানে বিশ্বাস না করে একদম আর কি খুব নর্মালি। এবং দ্যাটস ওয়েন থিংস গো টার্ন ডিফারেন্ট, যে ওকে যখন বলে যে ভিতর খুলে দিতে, ও জানি না কি বলে, ভিতর থেকে ঠাস করে গেটটা খুলে যায়, গেট ওয়াজ লকড। এবং এটা যখন হয় ও তো ওখানে মারাত্মক, আমার এখন নিজেরই গুজবাম্প করছে, কারণ আই নো দেম ভেরি ওয়েল। তো ওরা প্রচন্ড ভয় পায় যায়। তারপর কলিয়াপা আসার পর কলিয়াপাকে বলা হয় যে এরকম এরকম হয়েছে। তো সে স্বাভাবিক জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ওনারা বাসাটা কিনছে কিছুদিন আগে, ইউ নো হাউ মাচ দে হ্যাভ টু গো থ্রু। তো ওনারা তারপর এটা খুব ইগনোর না করে তারপর আলিয়া চলে আসে, এবং যেটা হয় যে তার 2 মাস বা 3 মাস পর কলিয়াপা এখন বাংলাদেশে, ওনার হাজবেন্ডও বাংলাদেশে, হি ইজ এ প্র্যাকটিসিং ডক্টর ইন ইনস্টিটিউট। তো কিন্তু আমরা এখন পর্যন্ত কেউ জানি না ওনারা কেন চলে আসছে ওই বাসা থেকে। পিচিটাকে নিয়ে সবাইকে নিয়ে এসে বুঝলেন, শি ইজ ফাইন নাও। বাট ওই মুহূর্তটায় যে গেটটা যখন খুলে দিতে বলে এবং সে ভিতর থেকে গেটটা খুলে দেয়,
and that's when it was very obvious যে হ্যাঁ, সেটাই মানে এটা ও- সামনাসামনি ঘটলে যে কেউ ভয় পাবে। So, এটা যে হচ্ছিল এবং এটা খুবই আজব লাগছে আমাদের কাছে। সেটাই। আর আরেকটা আমরা একটু শোনা ফেলি। হ্যাঁ। আর না, আমার অ্যাকচুয়ালি বেসিক্যালি ওই সিলেট রিলেটেডও আছে অনেক কাহিনী। যে সিলেটে যেটা আমি ছোট ছোট করে বলি যে সিলেটে এই আলীদেরই ইনফ্যাক্ট ওদের ফ্যামিলিতে সামস লাইক ট্রান্স ইন দ্য ব্লাড। তো anyways, ওর বাসায় যেটা হয় যে সিলেটে ওর আব্বা ওদের বিরাট এলাকা নিয়ে বাগেরহাটে ওদের বাসা। তো বাগেরহাট না বাগেরহাট, আমি জানি না ওই জায়গাটা কি বলে, বাগেরহাট বলে। হ্যাঁ হ্যাঁ তো ওইখানে ওদের এলাকা, পিছে বিল আছে এবং সামনে প্রপার্টি পুরোটাই ওদের বলতে গেলে। তো গ্রামে ওদেরকে সবাই এক নামেই চিনে। তো ওই বাসাটা যে প্রবলেমটা হয়, ওই বাসাটার সামনে একটা বাসা, পিছে আর একটা বাসা আছে যেখানে গেস্টরা খালি থাকে। ওইখানে ওনারা একটা ড্রয়িং রুম বানিয়েছে। তো ড্রয়িং রুমের মধ্যে বড় টেবিল আছে গোল, 12 সিটার একটা গোল টেবিল। তো এরকম ওই বাসাটা কেউ থাকে না বেসিক্যালি। তো ওইখানে ছোট ছোট অনেকগুলো কাহিনী হয়েছিল খুব এক্সট্রিম লেভেলে, যেরকম ওদের কাজে মেয়ে মারা গেছে 2টা, এবং এটা নিয়ে অনেক পুলিশ টুলিশ কেস টেস হয়েছে। কারণ কাজের মেয়েকে বিলের মধ্যে হাফ বডি বিলের ভিতরে ছিল, একটা কাজের মেয়ে কমোডের ভিতর থেকে বের করতে হয়েছে। কমোডের তো আপনি জানবেন কতটুকু, এখানে কিন্তু হাফ বডি ঢুকে যাওয়া ইজ নট পসিবল। হ্যাঁ সেটা তো ওটা নিয়ে অনেক আনন্যাচার। তো গ্রামের পুলিশ টুলিশ তো এরাও বুঝে ব্যাপারটা, তো এরাও যাই হোক এটা সেটেল করতো। ওইখানে অনেক হুজুরকেও নিয়ে যাওয়া হয়েছিল এবং হুজুরের সাথে এমন হয়েছে যে হুজুর ঘর বন্ধ করতে পারেনি, কারণ হুজুরকে রাতে খাট থেকে উড়িয়ে ফেলে দেওয়া হয়েছে। তো এরকম ছোটখাটো অনেকগুলা কাহিনী ওর ওই বাসায় প্রচুর হয়েছে। তো if you people are interested, most probably আমরা যেটা ভাবছিলাম, ওটা বলে দিতে পারি যে ওখানে গিয়ে আমি সেটা ভাবছিলাম যে আমরা যেটা দেখেছিলাম যে আমরা ফ্রেন্ডরা একবার এরকম যাই। তো আমরা অ্যাকচুয়ালি এইসব কাহিনীও আমাকে বলে নাই, আমাদের কাউকে বললে হয়তো কেউ যেতাম না। তো আমরা যাওয়ার পর যেটা হয়েছিল যে আমরা এরকম রাতে কার্ড টার্ড খেলে, তো সকালের দিক হয়ে গেছে। তো এলাকার বাউন্ডারির ভিতরে তো তো আপনি জানবেন হয়তো সিলেটে বাসার বাইরের গেট গুলো কিন্তু হিউমাঙ্গাস থাকে এবং পুরোটা ঘেরাও থাকে। তো ওর ওইখানে যেটা হয় যে ওখানে আমরা কার্ড টার্ড খেলতে থাকি, কার্ড টার্ড খেলার অবস্থায় হঠাৎ জানলায় খুব জোরে একটা থাপ্পড় দিয়েছে, খুব জোরে বাড়ি দিলে যেটা হয়। সো ন্যাচুরালি সবাই দরজা খুলে বের হয়েছে, বের হয়ে আর ওরা যেহেতু যে কার এত বড় সাহস, কে এই কাজ করছে ফাইজলামি করতেছে, তখন কোনো বাতাস নাই কিছু নাই এবং গরমের সময় গেছে, কোনো বৃষ্টিও নাই। তো এরকম হওয়ার পর আমরা বললি, তো ওদের ড্রাইভার আবার খুব পুরানো, ড্রাইভার বললে যে ভাইয়া আপনারা বন্ধ করেন কাঠ টাট খেলা, ফজরের সময় আছে, ঘুমায় যান আপনারা সব। তো আমরা সবাই শুয়ে পড়ি। তো শুয়ার পর যেটা হয় যে আমি, আলী, সুজন, another guy, সুমন নাম, তো আমরা 4 জন এখানে ছিলাম, কিছু ফ্রেন্ড ছিল। তো সবাই মিলে যেটা হয় যে আমরা একটা সময় বুঝতে পারি যে রুমের ভিতরে কেউ আছে, এবং আমাদের একটা ফ্রেন্ড আছে লালু। তো ওর নাম অ্যাকচুয়ালি সুমন, তো আমরা লালু তো যাই হোক, ও বলে যে সামথিং ইজ রং, তোরা উঠ। তো আমরা উঠে যেটা দেখি সেটা হচ্ছে যে ওর পাশের খাটটা জয়েন্ট খাট, যেহেতু পাশের জায়গাটা একদম খালি, তো ওখানে কেউ শোয়া নেই, বাট আপনার বালিশটা পুরো দাবা এবং খাটটাও পুরো দাবা, অ্যাজ ইফ সামওয়ান ইজ সিটিং দেয়ার। কারণ ও যখন উঠে পড়েছে জায়গাটা কিন্তু প্লেন হয়ে গেছে, তারপর দেয়ার ইজ এ বাঞ্চ, এবং আমরা লিটারেলি দেখি এখান থেকে কেউ আবার উঠে চলে গেলে যে জিনিসটা হবে, এবং দ্যাট থিং হ্যাপেন্স। এবং এটা পুরাটা আমরা 5-6 জন ছিলাম একসাথে, 6 জনের সামনে হয়, এবং পরদিন আমরা জানতে পারি ওর বাসায় কি কি কাহিনী হয়েছে, এবং তারপর থেকে একটা যাওয়াটা আমরা আরো শুনতে পারতাম, তারপরে আরো গেস্ট রয়েছে। আজকে আমরা এই পর্যন্তই রাখি, এরপরে আমরা আরেকটা সপ্তাহে ওনাদের একটা কন্ডিশন আছে অবশ্যই, সেই সপ্তাহে সেই কন্ডিশনটাকে মাথায় রেখেই আরেকটা দিন আমরা ইনভাইট করবো। Before signing off, I really want to thank Bulu
Okay. And you people, like Rasul You're bhai most and welcome. Maasum bhai, are putting up a great show. So inshallah we'll carry on. আমরা আবার করব। লিফটের ব্যবস্থা সেটাই কন্ডিশনটা বলে দিলেন সেই কন্ডিশনে তো আমরা অফিসিয়ালি বললাম সেটাই। ল্যান্ডমার্ক পিপল হু আর কনসার্ন প্লিজ আটতলা উঠে সেটাই আমার যেটা মনে হয় যে অবশ্যই আমরা সেটা করার চেষ্টা করবো এবং আমরা আবারও তাদেরকে নিয়ে আসবো। আমরা আরো কিছু নতুন গেস্ট রয়েছে তাদেরকে আমরা নিয়ে আসতে চাই। আনফর্চুনেটলি যদি কেউ এই এপিসোডটি মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণে আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এপিসোডটি শুনতে পারবেন। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি শুনতে চান বা মিস করেছেন সেই এপিসোডটি আপনি আবারও শুনে ফেলতে পারবেন। And now listeners can get the Bhoot FM tune as their caller tune, my tune, যেটা মাসুম এখন প্লে করছে। Bhoot FM tune code is 92125 এবং আপনি জাস্ট এটাকে অ্যাক্টিভেট করতে পারেন একটা SMS পাঠিয়েই। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং এটা পাঠিয়ে দিন 3123 নম্বরে, বাস এই টিউনটি আপনার হয়ে যাবে। সো আমরা নতুন অতিথিকে নিয়ে ফিরে আসছি একটু পরেই। সো সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel. হ্যালো লিসেনার, আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন, আমি একজন প্রবাসী বাঙালি। হ্যালো রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো বলে, তাই জিজ্ঞেস করবো না কেমন আছেন। আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটি হচ্ছে আমার 2006-এর ঘটনা। আমি এবং আমার বন্ধু দুজনেই এক্সপিরিয়েন্স করেছি ঘটনাটি। আমরা সেই সময় বাংলাদেশে পিক আপ ভ্যান চালাই। তো আমরা একদিন যাত্রা বেরিয়ে যাচ্ছিলাম, আমাদের গাড়ি খালি ছিল। একটি লোক, বৃদ্ধ লোক, 55 থেকে কি 60 বছর হবে, লোকটি গাড়ির সামনে এসে বললো, আমার একটি লাশ আছে, তোমরা বিকম্বর পৌঁছে দেবে, আমার খুব উপকার হয়। লোকটি খুব আকুতি মিনতি করেই বললো। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে। তো লোকটিকে বললাম যে আচ্ছা উঠেন, চলেন যাই। লোকটি উঠতে চলে না, সে বললো তোমরা যাও, আমি আসছি। সে বলে ঠিকানা দিয়ে দিল আমাকে। যত ঠিকানায় আমরা পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে দেখি যে ঠিক আছে, সেখানে আগে থেকেই লাশ সব রেডি করা ছিল, তারা রওনা দিব করে। সেখানে একটি কথা বলা হলো, লোকটি সকাল বেলায় মারা গিয়েছে, খুব ভোরে মারা গিয়েছে। তো আমরা বাসে যে পৌঁছালাম, পরে একটি লোক এসে আমাকে জিজ্ঞেস করলো যে তোমরা কি জন্য এসেছো। বললাম এই লোকটি, একটা লোক বললাম আমাদেরকে একটা লাশ আছে, সেটা বিক্রমপুর পৌঁছাইতে হবে। হ্যাঁ বিক্রমপুর পৌঁছাইতে হবে, তো আমি তো কাউকে পাঠাইনি, সেই বললো। তো আর বেশি কথা না বাড়িয়ে সে বললো আচ্ছা ঠিক আছে। তাদের মানে ইচ্ছে ছিল আরো 3-4 ঘন্টা পর লাশটিকে তারা গ্রামের বাড়ি নিয়ে যাবে। সে সময় মাগরিবের সময় হয়েছে, প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছে। তাদের ছিল যে 9টা-10টার দিকে তারা লাশটিকে নিয়ে যাবে। তো বললো আচ্ছা ঠিক আছে। লাশটিকে যথাযথভাবে উঠানো হলো, খাটিয়ে সহ লাশের। তো লাশের খাটিয়ে সহ উঠানো হলো। এখন সামনে 2জন মহিলা বসেছিল, তাই আমি সামনে বসিনি। আমার বন্ধু গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসা। আমরা লোক 20 জন কি 22 জন হব। তো সবাই আমরা পিছনে বসা লাশের সাথে। তো আমি সেই বৃদ্ধ লোকটিকে দেখলাম খাটে লাশটির পাশে বসে, সে
সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তো অন্য সবার দিকে তাকালাম, সবাই তারা গুম হয়ে বসে আছে, কিন্তু ওই বৃদ্ধ লোকটি শুধু কাঁদছিল। তো আমি ভাবলাম যে হ্যাঁ, হয়তো একটা লাশ, এটা কাটতেই পারে, স্বাভাবিক। তো আমরা বিক্রমপুর পৌঁছালাম, পৌঁছাইতে মাগরিবের আজান দিয়ে দিল। তো সেখানে তাদের আত্মীয় স্বজনরা, সেখানে তো একটা খুব কান্নাকাটি রোল পড়ে গেল। আমি দেখে আর বেশি কথা বলিনি, বা সেখানে কিভাবে ভাড়া টাড়া চাওয়া যায়। তো তারা লাশটিকে নিয়ে তাদের পারিবারিক একটু কবরস্থান আছে, তাদের বাড়ি থেকে একটু দূরে, তো তারা সেই কবরস্থানে কবর দিতে তাকে নিয়ে গেল লাশটিকে। আমি আমার বন্ধু বাসা ছিলাম, কিছুক্ষণ ওয়েট করছিলাম যে তারা আসবে, ফিরে আসলে ভাড়া নিয়ে চলে যাব। তো সেখানে বসে একটা ছোট ছেলে হবে, সে তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা কিভাবে মারা গেছে? সে বললো স্ট্রোক করছে। আমি বললাম কি হয় তোমার? সে বললো আমার দাদু। বললাম, সে বলতেই মানে আমার ঘরের দিকে দেখাইয়া একটা ছবির দিকে তাকাইলো, বললো যে এই আমার দাদু। আমি দেখে তাদের ঘরের ভিতরে গিয়ে ছবিটিকে ভালো করে দেখলাম এবং তাকে আবার জিজ্ঞেস করলাম যে ইউটি কি মারা গেছে? সে বললো হ্যাঁ আমার দাদু, এটা সকালবেলা মারা গেছে। তাকে দাফনের জন্য তার ইচ্ছা ছিল, সে বিক্রমপুরে তাদের গ্রামে তার এটাই তার বাড়ি, সেই বাড়িতে মাটি দেওয়ার জন্য। আমি কথা না বাড়িয়ে তার বড় ছেলে আসে মাত্রই তাকে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই লোকটি কি মারা গেছে? তাকে ছবি দেখিয়ে বললাম। আমি আমার বন্ধুর জন্য জিজ্ঞেস করলাম যে এই লোকটি কি মারা গেছে? সে বললো হ্যাঁ এই লোকটি মারা গেছে। আমি তাকে আরো 2 বার জিজ্ঞেস করলাম যে এই লোকটি কি মারা গেছে? সে এক পর্যায়ে বিরক্ত হয়ে বললো যে হ্যাঁ এই লোকটি মারা গেছে, এমনিতেই তার বাবা মারা গেছে, এমনিতেই তার মন ভালো নেই। তারপরে সে মন খারাপ করে বললো যে হ্যাঁ এই লোকটি মারা গেছে। আমি বললাম যে এই লোকটি কিভাবে মারা গেল? এই লোকটিকে তো আমরা বিকেল বেলা সে আমাদেরকে কন্ট্যাক্ট করলো, যাত্রাবাড়ি বসে, সেখানে সে বললো যে আমার ক্লাস আছে, তোমরা বিক্রমপুর পৌঁছায় দাও। সে খুব কাকতি মিনতি, মানে তাকে দেখে মনে হলো যে খুব অসহায় বা এরকম কিছু মনে হলো। সে আমাকে খুবই কাকতি মিনতি করে বললো যে ক্লাস থেকে বিক্রমপুর পৌঁছায় দাও। এই কথা বলতে তার বড় ছেলে আর নিজেকে সামলাতে পারলো না, সে খুবই মানে কেঁদে ফেললো। তারপর আমি জিনিসটা খুব আফসোস বা বুঝে আমি সেখান থেকে আমার বন্ধু ভাড়া টাড়া নিয়ে চলে আসলাম। তো আমি আস্তে আস্তেই বন্ধু এবং আমি দুজনেই মানে দুজনের ভিতরে একটু কথা বললাম যে কি অবস্থা, কি হলো, জিনিসটা কি দেখলাম আমরা। রাফা ভাই এই ব্যাখ্যাটা আমি এখন তো বুঝে উঠতে পারিনি, তবে একটা জিনিস বুঝছি যে হয়তো সে লোকটি মারা গেছে সকালবেলা, তার লাশটা সে চাচ্ছিল সে খুবই তাড়াতাড়ি দাফন করার জন্য, এই জন্যই সে কাকুতি মিনতি করে আমার কাছে গাড়ি দেখে তারপরে এসেছিল। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। Radio Fruity 88.4 FM. Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফোর্টি চলছে ভূত এফএম হান্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:15। আমি রাস্তার সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা যারা
এই মাত্র আমাদের সাথে জয়েন করলেন এবং আমরা অনেক লম্বা কিছু ঘটনা শুনেছি লাস্ট আওয়ারে এবং আমার ধারণা যে আপনারা সবাই অনেক বেশি এনজয় করেছেন। আপনাদের SMS ও দেখতে পাচ্ছি, সেই SMS এর মধ্যে আপনারা সেই কথা বলেছেন আমাদেরকে। রকুন SMS করেছেন এবং তিনি বলেছেন যে রিয়েল স্টোরি রিয়েলি হরিবল লেগেছে তার কাছে এবং বাঁধন বলছেন যে আজকের ভূত FM অন্য দিনের চেয়ে অন্যরকম লেগেছে তার কাছে। মানসুক লিখেছেন যে আই এম এনজয়িং ভূত FM। সাবমির যাত্রাবাড়ি থেকে লিখেছেন আজকের ঘটনাগুলো ভালো লাগছে। নিপা আমাদের রাজশাহী থেকে লিখেছেন যে আমার হাজব্যান্ড অনেককে নিয়ে ফার্স্ট টাইম এনজয় করছি শোটা। মানে আজকে আপনি প্রথম শুনছেন, এই প্রথম এনজয় করলেন, সেটা অবশ্য আমার কাছে ক্লিয়ার না। আমাকে এছাড়া উদয় সিটি ইউনিভার্সিটি হল থেকে আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন আজকের ভূত ফিল্মটা বেশ আনকমন। ওকে, আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি শামীম ইসলাম দক্ষিণ পাড়া থেকে এবং আমাদেরকে SMS করেছেন কবির জিঞ্জিরা থেকে। ইথিকা আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন রাফি হাতির পুল থেকে। SMS করেছেন আমাদেরকে মমিন, এছাড়াও শিহাব আমাদের SMS করেছেন দীপ্ত দাস, জামাল মিরপুর থেকে SMS করেছেন, মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন এছাড়াও অলিউল্লাহ এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রাফি। আচ্ছা, রাফিটা পড়েছি আমি। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি জহুরুল ইসলাম এবং তিনি সিলেট থেকে আমাদের SMS-টি পাঠিয়েছেন। মোর্শেদ আমাদের বেইলি রোড থেকে SMS পাঠিয়েছেন। সাজিদ মাহমুদ আমাদের SMS করেছেন, খুলনা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো অসম ছিল। আমাদেরকে মোর্শেদও একই কথা বলেছেন যে আজকের ঘটনাগুলো অনেক ডিফারেন্ট। সো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, আমাদের পরবর্তী গেস্টের কাছে। এনজয় করুন এবং একটু আগে আমরা রেকর্ড ফাইল শুনলাম দেশের বাইরে থেকে ছিল। সো আমরা মানে সেই ফাইলটি পাওয়া মাত্র প্লে করেছি। আপনারাও ইচ্ছা করে এরকম পাঠাতে পারেন। কিভাবে SMS করবেন সেটা বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদেরকে ইমেইল করতে চান, ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHTFM@radioforti.fm। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের ঘটনা লিখে পাঠাতে পারেন। অনেকে জিজ্ঞেস করেন যে বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো। আপনারা যদি চান যে ঘটনাটা আপনারা এখানে এসে নিজেরা শেয়ার করবেন, তাহলে আপনারা বাংলা ইংরেজি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনারা চুজ করে ফেলতে পারেন। বাট আপনি যদি চান যে আপনার ঘটনাটি আমি এখানে পড়ে শোনাবো, তাহলে সেক্ষেত্রে সবার জন্যই সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি সেটা বাংলায় দেখেন। সেটা অবশ্য আপনি ইংলিশ অ্যালফাবেট ইউজ করেও লিখতে পারেন, সেটাতে কোনো প্রবলেম না। তবে একটু দেখবেন যে দাড়ি, কমা, ফুল স্টপ, কমা এগুলো যেন সব ঠিকঠাক থাকে আর কি। এটাতে অনেক সময় ঝামেলা হয়ে যায়। আর এই ঘটনা আর কি, এইটাই হচ্ছে নিয়ম কানুন। আমরা চলে যাব আমাদের ঘটনায় এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন? ওকে রাসেল ভাই, আমার নাম হচ্ছে মুনতাসির, আমি উত্তরা থেকে এসেছি। শান্তমান ইউনিভার্সিটিতে আমি BBA করছি। ওকে, ডিটেল ঘটনা যেতে হলে আমাকে যেতে হবে 2009 সালের দিকে। আমি তখন কলেজের স্টুডেন্ট। আমাদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ছিল যেটার একটা সেমিনার অ্যাটেন্ড করার প্রয়োজন ছিল আমাদের ঢাকাতে, সেটা হবে। আর আমরা তখন ছিলাম সিলেটে। তো সিলেট থেকে আমরা ঢাকাতে যাব। আমাদের কলেজের এবং ভার্সিটির 4-5 জন এরকম করে প্রায় 30-35 মতো একটা টিম হয়। বাসে করে আমরা সেখান থেকে সিলেট থেকে রওনা হই। তো সেই সময়টা ছিল জানুয়ারির প্রথম দিকের। তো যেহেতু সেটা ছিল ফগি ওয়েদার, ড্রাইভারকে বলা ছিল যে এমন ভাবে চালাও যাতে মানে ধীরে সুস্থে চালাও, তো তাড়াহুড়ার কিছু নাই, যেহেতু আমাদের সকালের সেমিনারটা হবে। তো এইভাবে ড্রাইভার চালাচ্ছিল। তো ফজরের একটা টাইমে যখন আমরা প্রায় ঢাকার কাছাকাছি চলে আসি, তো এরকম ফজরের নামাজ পড়তে হবে। তো বাস একটা জায়গায় থামায় এবং আমরা সবাই নামি। আসলে নেমে দূরে মানে হাইওয়ে রোডে দূরে দেখতে পাই একটা মসজিদ, আশেপাশে বাগান আছে, মসজিদ একটু ভিতরে। তো আমরা সেখানে হেঁটে যাই। হেঁটে গিয়ে আমরা পুকুরে আমরা উজু করি এবং
মসজিদের সামনে দাঁড়াই, তখন দেখি মসজিদটা এত মানে খুব সুন্দর একটা মসজিদ, যেটা সাধারণত চোখে পড়ে না সেভাবে কারুকার্যময় করা এরকম মসজিদটা। তো নর্মালি আমরা ভেতর ঢুকে নামাজ পড়ি। এখানে আরো কিছু মুসলিম ছিল, নামাজ টামাজ পড়ে আমরা বের হয়ে আসি এবং হাঁটাহাঁটি করে মসজিদটা দেখি, আশপাশটা দেখি এরকম। তো যেরকম হয় যে নামাজ পড়ে আসার পরে মসজিদে কিন্তু একটা ভিতরে একটা নর্মাল পরিস্থিতি থাকে, যে সবাই কোরআন তেলাওয়াত করছে বা জিকির করছে, এরকমটাই নর্মালি চোখে পড়ে, জিনিসটা নর্মাল ছিল। তো সবাই বাসে ফেরত যায়, আমিও এরকম, আমরা ফ্রেন্ডরা ছিলাম, এরকম দেখছিলাম। তো আমরা ব্যাক করতেছিলাম, তো সবাই চলে যায়, আমি একটু পিছনে থাকি আর কি, ব্যাক করি, আস্তে ধীরে ব্যাক করি। তো মাঝামাঝি যখন মসজিদটা কি তখন কিন্তু জিকির চলছে, কোরআন তেলাওয়াত চলছে, আমি চলে আসি রাস্তায়, যখন কাছাকাছি আসি তখন আমার মনে পড়ে যে আমি আমার টুপিটা ফেলে আসছি, মানে মসজিদের বারান্দা ছিল ওটা, টুপিটা ফেলে আসছি। তো আবার ব্যাক করি, মানে খুব দ্রুত গিয়ে চলে যায় মসজিদ, টুপিটা নিয়ে আরেকবার মনে হয় যে লাস্ট বার দেখি কি অবস্থা, কি আর শেষবারের মতো দেখে যাই। তো যখন আমি ভিতরে তাকালাম তখন দেখি পুরো মসজিদটা খালি, ফাঁকা। এটা ইম্পসিবল, কারণ এত কম সময়ের মধ্যে মসজিদটা ফাঁকা হয়ে যেতে পারে না, কেউ হয়তো চলে যাবে, মানে রাস্তা তো একটাই, যেহেতু ওই দিক দিয়ে যেতে হবে। তো এই জিনিসটা একটু শকড হয়ে যাই। এরপর আমি তাড়াহুড়া করে ব্যাক করি, কারণ আমার কাছে একটু উইয়ার্ড লাগতেছিল। তো আমি ব্যাক করে আসি, ব্যাক করে আসার পরে আমার ফ্রেন্ডদের যারা মানে বাসের মধ্যে ছিল তাদের সাথে কথা বলি যে এরকম এরকম হয়েছে, তো কিছু মানে কি হয়েছে আমি বুঝলাম না। তো ওরা অতটা গা করে না। পরে আমরা আরেকটু সামনে যাই, এটা ছিল প্রায় 7টা বা 7:30 এরকম সময়, ঢাকার কাছাকাছি চলে আসে, মানে লোকালয়ে দেখা যাচ্ছে এরকম। তো একটা বাজারের সামনে গিয়ে দাঁড়াই, ওখানে নাস্তা করতে হবে, তো সবাই নামি একটা রেস্টুরেন্টের সামনে নাস্তা করি। নাস্তা যখন করবো তখন আর কি বড় ভাই যা ছিল ভার্সিটির, ওদের সাথে আবার শেয়ার করি আমরা যে এরকম হয়েছে, যে টুপি নিতে গিয়ে দেখি কেউ নাই, এত কম সময় তো হইতে পারে না, তো এটা কি মানে ভাই বল। তো বলতেছে যে এটা তো আসলে এটা একটু ডেঞ্জারাস একটা কাহিনী, ঘটনা আর কি। তো ওই একটা ক্যাশিয়ার ছিল বুড়ো বয়স্কর মতো, তো ওনাকে জিজ্ঞেস করা যে চাচা এরকম হয়েছে যে আমরা নামাজ পড়ে আসি, ফজর নামাজ, তো ওইখানে ওই এরকম হয়েছে যে টুপি আনতে গিয়ে দেখে কেউ নাই, এত কম সময়ের মধ্যে কেউ নাই। মসজিদ সম্পর্কে কিছু জানেন নাকি, কি এখানে কি হয়েছে? তো কিছুক্ষণ আবদান্দা করে, চাচা কিছু বলে না। এরপরে যেটা বলে সেটা আরো ভয়ঙ্কর, সেটা হচ্ছে যে একটা জায়গার নাম বলে, যে একটা জেলা আছে, ওইখান থেকে শুরু করে এই এলাকা পর্যন্ত কোনো মসজিদ নেই, হাইওয়ের পাশে। আর যেটা আছে সেটা হচ্ছে রেস্তোরাঁটা একটা এলাকা ভিত্তিক, এলাকার ভিতরে একটা আছে, আর একটা হচ্ছে আরেকটু সামনে গিয়ে, এরকম আর কি। তো আমরা জাস্ট স্টাক হয়ে যাই, কারণ আমরা নামাজ পড়ছি, তো এটা কোনো অবিশ্বাসে কিছু হইতে পারে না। আমরা অনেক মানে সংখ্যায় আমরা 30 জনের মতো। তো আমরা এটা চিন্তা করতে করতে আমরা ঢাকায় চলে যাই। সেমিনারটা হয়, সেমিনার যখন আমরা ব্যাক করি তখন ড্রাইভারকে আবার বলা হয় যে ওই জায়গাতে আবার যাও যেখানে কিনা আমরা ফজর নামাজটা পড়ছি। তো আমরা আবার ওইখানে চলে আসি। তখন আস্তে আস্তে প্রায় মাগরিব থেকে আপনার রাত, মানে একটু অন্ধকার নেমে আসবে না, একদম জাস্ট অন্ধকারটা নেমে আসছে এরকম একটা সময়, আলো আশপাশটা দেখা যাচ্ছে, পুরোপুরি অন্ধকারও না, এরকম একটা সময় আমরা পৌঁছাই ওই জায়গাটাতে। তো আমরা আবার নেমে আবার দেখি আশপাশটা, দেখে যতটুকু বোঝা যায় যে হ্যাঁ আমরা এই জায়গাতেই আসছি, বাগানটাও আছে, ভিড়ের একটা বিল্ডিং মতো দেখা যাচ্ছে, কাছে যাই, পুকুর আছে, সবকিছু আছে, ওকে। বিল্ডিংটা যখন আমরা দেখি তখন আমাদের কাছে মানে জাস্ট আরেকবার আমরা শক হয়ে যাই, কারণ বিল্ডিংটা ওই মসজিদ না, মসজিদের মতো ভিত্তিটা মসজিদের মতোই, কিন্তু এটা পরিত্যক্ত। মানে এটা জাস্ট আমার কাছে, আমাদের সবার মনে হচ্ছে কই আসলাম, মানে আশপাশে দেখে বলতেছে না আমরা তো মনে হচ্ছে ওই জায়গাতেই আছি, কিন্তু আমরা মসজিদটা আমরা দেখতেছি না, মানে একদম পরিত্যক্ত একটা বিল্ডিং। তো এরপর আবার ব্যাক করে চলে আসি। এরপরে আর কি এই ছিল আমার ঘটনা। আর পরবর্তী যখন বলা হয় যে এরকম কি ছিল, মানে আর মুরব্বীদের সাথে যখন শেয়ার করা হয় যে এরকম ছিল, তো বলে যে তাইলে হয়তো ওটা মানে জিনটা বা ওরা হয়তো নামাজ পড়ে ওই সময় তুমি গেছো আর কি।
উভয় সময় নামাজ পড়ছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব অনন্তর কাছে, এবং আপনারা এই মাঝখানে অনেকে SMS পাঠিয়েছেন দেখতে পাচ্ছি, আমাদেরকে SMS করেছেন সবুজ এবং সানিয়া SMS করেছেন আমাদেরকে হাসান বিনোদপুর রাজশাহী থেকে, এবং তিনি বলছেন যে আমি এবং 2 ডটার আছে, তাদের প্রচন্ড জ্বর, তারপরেও তারা একটা প্রোগ্রাম শুনছেন। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, দোয়া করি তারা সুস্থ হয়ে উঠুক খুব তাড়াতাড়ি। সাগর কল্যাণপুর থেকে লিখেছেন, এবং তিনি বলছেন যে তিনি প্রতিবারই এপিসোডটা শেষ হওয়ার পরে প্রচুর ভয় পান। মনিকা আমাকে লিখেছেন যে আজকে অনেক ভয় পাচ্ছি, ঘুম আসবে না আমাকে। এছাড়াও মাস্টার সাজিদ SMS করছেন আমাদেরকে, তিথি SMS করছেন লক্ষ্মীপুর থেকে আমাদেরকে, এছাড়াও SMS করছেন বিভা চট্টগ্রাম থেকে। আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, এবং তিনি বলছেন আজকের ভূত এফএমটা অনেক বেশি আনকমন। আমাদেরকে রকি SMS করেছেন ঝিনাইদহ থেকে, বাঁধন আমাদেরকে গোপালপুর লালপুর থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন রূপম মিরপুর 11 থেকে, এবং তিনি বলছেন যে আজকে আমার ভূত এফএমটা অতটা ভালো লাগেনি তার কাছে। রাকিব আমাদের SMS করেছেন, রাকিব শরীফুল রাব্বি গোপালগঞ্জ থেকে, এবং তার 3 জন মিলে শুনছেন ভূত এফএম। শুভ আমাদের SMS করেছেন, বনা আমাদেরকে SMS করেছেন সোনাখালী থেকে, এবং আমাদেরকে SMS করেছেন উদয় সিটি ইউনিভার্সিটি থেকে। কবির আমাদেরকে জিঞ্জিরা থেকে SMS করেছেন আমাদেরকে পিয়াসা সহ মুন্সিগঞ্জ থেকে। আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি অনন্তর কাছে। রাসেল ভাই, আমি এখন যে ঘটনা বলবো সেটা আমার এক বড় ভাইয়ের মুখ থেকে শোনা। তো বড় ভাই তখন চট্টগ্রাম থাকতেন, তিনি একটি গার্মেন্টসে চাকরি করতেন। তো গার্মেন্টস থেকে কিছু দূর তিনি একটি বাসা ভাড়া নেন খুব কম দামে, 3 তলার উপর একটি ফ্ল্যাট। তো বাসায় ওঠার পর তিনি একাই থাকতেন, টুকটাক অনেক রকম সমস্যা হতো। তো তার মধ্যে একদিন তিনি বাসায় এসে দেখেন যে ঘরের মধ্যে ছোট ছোট মানে 3-4 বছরের একটা বাচ্চার পায়ের ছাপের মতো, পানি পায়ে লাগার পর হাঁটলে যেমনটা ছাপ পড়েছে ওখানে ছাপ। তো তিনি বেশ অবাক হন যে ঘর তালা মারা ছিল, এর মাঝে এখানে বাচ্চার পায়ের ছাপ কোত্থেকে আসবে। তো বিষয়টা তিনি আর কারোর সাথে শেয়ার করেন না। তো একদিন রাতে হঠাৎ করে তিনি ঘুমিয়ে আছেন, ঠিক এমন সময় তার মনে হলো কি ঘরের মধ্যে পানি ফোটানো যেমন একটা শব্দ হয় না, গরম পানি, ঠিক সেরকম একটা শব্দ হচ্ছে। তিনি চোখ মেলে তাকিয়ে দেখেন যে তিনি খাটের উপরে নেই, খাটের নিচে। তাকে কেউ একজন, অর্থাৎ মনে হচ্ছে যে খাটের থেকে খাটের নিচে এনে ফেলে দিয়েছে। ঠিক তখনই তার মনে হলো কি যে ঘরের কোণে মানে জমাট অন্ধকার কিছু একটা বসে আছে। তিনি ভালো করে সেখানে তাকালেন, ঠিক তখনই একটা মনে হলো যে নাকে কান্নার মতো একটা কান্না শব্দ শুনতে পেলেন, এবং তিনি দেখলেন যে 3-4 বছর একটু বাচ্চা, মানে কোকড়ানো চুল, কুচকুচে কালো শরীরটা, চোখ দুটো একেবারে লাল টকটকে। তো তার দিকে এগিয়ে আসছে কাঁদতে কাঁদতে। তিনি এটা দেখে বেশ অবাক হয়ে যান যে তার ঘরের মধ্যে বাচ্চা কোত্থেকে এলো। বাচ্চাটা কাঁদতে কাঁদতে একেবারে তার সামনে চলে আসেন, এবং এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দেখেন, এবং কিছুক্ষণ পর সেটা অদৃশ্য হয়ে যান। এটা দেখার পর তিনি বেশ অবাক হন এবং বেশ ভয় পেয়ে যান। এরপরে তার আর কিছু মনে নেই। তো পরদিন যখন তার জ্ঞান ফিরে তখন তিনি দেখেন যে তার কলিগরা তার পাশে। তো তার কলিগ, তিনি যখন অফিস যাননি তখন তার কলিগরা তার বাসায় তার খোঁজ নিতে আসেন, এসে দেখেন যে তিনি তার ঘরের ফ্লোরে পড়ে আছেন। তো পরবর্তীতে তিনি সে বাসার যে বাড়িওয়ালা থাকতো কিছু দূর অন্য একটি বাসায়, তো তার কাছে যান এবং বিষয়টা জানতে চান। তখন বাড়িওয়ালা তাকে বলে যে বেশ কয়েক বছর আগে
এখানে একটি ফ্যামিলি ভাড়া থাকতো। তখন তার একটা ছোট বাচ্চা এই ঘরের মধ্যে, গ্যাসের চুলা ছিল না, তখন লার্কির চুলা ছিল, তো সেই চুলার মধ্যে পড়ে মারা যায় আগুনে পড়ে। তো তারপর থেকে রাসেলের এই ধরনের সমস্যা সে ঘরের মধ্যে হয়। এটি ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ অনন্ত আপনাকে। আমাদের সাথে আরো একজন অতিথি রয়েছেন, তার কাছে আমরা শুনবো। ইন দ্য মিন টাইম আমরা কিছু SMS আমাদের মধ্যে চলে এসেছে যখন অনন্ত গল্প বলছিলেন, এবং আমি দেখতে পাচ্ছি হেলাল এবং আব্দুল হাদি। হেলাল আমাদের SMS করছেন প্রিন্স মেহেদি, SMS করছেন জুয়েল মিরপুর থেকে, এবং আজকের ঘটনাগুলো অনেক ভালো ছিল সেটা তিনি জানিয়েছেন। আমাদেরকে রাজু ফেনী থেকে SMS করছেন, ইমরান আমাদেরকে কেরানীগঞ্জ থেকে SMS করছেন, তুষার আমাদেরকে SMS করছেন এবং তিনি বলছেন ঘটনাটা আজকের এপিসোডটা অনেক বেশি ভয়ের। এছাড়া আমাদের SMS করছেন দেখতে পাচ্ছি আল আমিন আল ইমরান চট্টগ্রাম থেকে, দুই বন্ধু মিলে তারা 100 প্লেসে বসে ফুল FM শুনছেন। FK ফুয়াদ আমাদের SMS করেছেন ভূতের গলি থেকে। উপল আমাদেরকে SMS করেছেন আমাদেরকে সাথী, আজকের ঘটনাগুলো ইন্টারেস্টিং তিনি জানিয়েছেন। পারভেজ আমাদের SMS করেছেন সোহানা সহ আরো অনেকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, এবং আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, আপনার নামটা একটু প্লিজ বলবেন। জি, আমি ডাক্তার শরীফ। ডাক্তার শরীফ, ওকে। জি, আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আগরিয়া গ্রামে। আমি এসেছি দক্ষিণ পীরবাগ, আমতলা, মিরপুর, ঢাকা থেকে। তো আমার ঘটনাটা হলো, ঘটনার প্রত্যক্ষদর্শী আমি না, প্রত্যক্ষদর্শী আমার বিয়ে। আচ্ছা। তো সে এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছে ঢাকা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। তো তিনি কোরআনের হাফেজ। তো সে তামাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় হেফজ শাখায় পড়াশোনা করত। তো তারা এক থেকে 150 জন ছাত্র হেফজ শাখায় পড়াশোনা করতো। তার ভিতর একটা ছেলে ছিল, রকুন নামে একটা ছেলে ছিল, খুবই সুন্দর, অনেক সুন্দর চেহারা। তো তারা 50-60 জন একটা রুমের মধ্যে শুয়ে থাকতো আর কি। রুমে 4-5টা দরজা ছিল, 4 থেকে 5টা দরজা ছিল। তো তাদের মানে 50-60 জনের মধ্যে মানে অনেক সময় দেখা যেত যে রকম তাদের পাশে শুয়ে থাকতো না, কোথায় যেন উঠে যায় আর কি। তো রকম আপনার তো রাসেল যিনি আমার বিয়ে, তো সেও দেখতে পায় যে নাই, সে রকম নাই, পাশে নাই। তো তারা পরামর্শ করে, বন্ধু 4-5 জন মিলে পরামর্শ করে যে এরকম যে দেখি এরকম যায় কোথায়। তো তখন ঘটনার দিন রাত্রে গভীর রাত্রে তো একটা শব্দ শুনতে পাই আর কি। তো এইখানে আর একটা কথা বলতে চাই রাসেল ভাইয়া, যে যারা 50-60 জন যে একটা রুমের মধ্যে যে শুয়ে থাকতো, তো প্রত্যেকের মাথার বালিশের পাশে একটা থাকতো আর কি, একটা ট্রাঙ্ক থাকতো, একটা করে ট্রাঙ্ক থাকতো আর কি। তো যেদিন ঘটনাটা ঘটে সেদিন সবাই শুয়ে আছে। তো 4-5 জন শোয়া অবস্থায় একটা শব্দ শুনতে পায় আর কি। সবারই চোখ বন্ধ করে আছে। যখন শব্দ শুনতে পায় তখন রাসেল বিয়েই তো আর একজনের গায়ের উপর হাত দিয়ে সবাইকে ইশারা করে যে আজকে একটা কিছু ঘটবে আর কি। তো যখন শব্দটা শোনার পরে তখন তারা মিটমিট করে তাকানোর পরে দেখে যে এরকম একটা হাত ঢুকিয়ে দিচ্ছে আর কি। ওই শব্দ হওয়ার পরে দরজাটা একটু ফাঁক হয়ে গেছে, কিন্তু 4-5টা দরজাই কিন্তু বন্ধ, দরজাগুলি খিল দিয়ে লাগানো আর কি। তো শব্দ হওয়ার পরে একটু ফাঁক হয়ে যায়, আঙ্গুল 5 সেকেন্ডের মতো ফাঁক হয়ে যায়। তো তখন একটা হাত
ওই দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দেয় আর কি। তো যখন ঢুকিয়ে দেয় তখন ওরা ভয় পায় আর কি। তবে হাতটা স্টিক লাইটের মতো ধবধবে সাদা ছিল আর কি। তো ভয়ে তাদের 4-5 জন ভয়ে ঠান্ডা হয়ে যায় আর কি। তো তখন কিছু তারপর যখন ভয় পাচ্ছিল ঠিক তখনই হাতটা বের করে নিয়ে নেয় আর কি। তো নেওয়ার পরে তাদের পাশে রকম ঘুমন্ত অবস্থায় উঠে দাঁড়ায়। দাঁড়ানোর পরে আস্তে আস্তে হেঁটে ওই দরজা দিয়ে বেরিয়ে চলে যায় আর কি। তো চলে যাওয়ার পর আপনার 4-5 জন উঠে বারান্দায় যেয়ে দাঁড়ায়। যতক্ষণ ওনারা বারান্দায় যেয়ে দাঁড়াইছে ততক্ষণ দেখতে পাই যে মাদ্রাসার মাঝ মাঠে চলে গেছে, ওই রকম মাদ্রাসার মাঝ মাঠে চলে গেছে আর কি। তো চলে যাওয়ার পরে দেখতে পাই যে রকম আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর কি। যখন 4-5 হাত উপরে উঠে গেছে তখন ভয়ে 4-5 জন চিৎকার দেয় আর কি। চিৎকার দেওয়ার পর ধেপাস করে রকম পড়ে যায় আর কি। পড়ে যাওয়ার পর তখন সবাই চলে আসে, আরো ছাত্ররা চিৎকার শুনে চলে আসে এবং হুজুর চলে আসে আর কি। তো হুজুরা চলে এসে মাঝ মাঠ থেকে রকুনকে নিয়ে আসার পরে যখন রকুনকে রকুন যখন জ্ঞান ফিরে আসে তখন রকুনকে বলা হয় যে তুমি কোথায় গিয়েছিলে। তখন রকুন কিছু বলতে পারে না, তখন বলে কেন আমি তো ঘুমিয়েছিলাম। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমার কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমি একটু পড়ে ফেলতে চাই। এবং অনেকেই এখানে আসেন, এবার আবার অনেকে আসতে পারেন না, নানা কারণেই। তাদের মধ্যে একজনের ঘটনা আমি পড়ছি। যিনি লিখছেন ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। রাসেল ভাই, আমি জানি অনেক অনেক ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি নাহিদ হাসান, আমার বাসা পাবনাতে। আমার ঘটনা যদি আপনার পছন্দ হয় তবে পড়ে শোনাবেন রাসেল ভাইয়া। তাহলে আমি ঘটনা শুরু করি। ঘটনাটি 2010 সালের আনুমানিক সেপ্টেম্বর অক্টোবরে আমার নিজের সাথেই ঘটে। 2010 সালের এসএসসি রেজাল্ট বের হওয়ার পর আমি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হই। তখন যে কোনো একটা কারণে 6 মাস আমাকে স্টুডেন্টস মেসে থাকতে হয়। মেসটার একটা রুমে আমরা 4 জন থাকতাম। আমরা যে রুমটাতে থাকতাম তার পাশেই ছিল 2টা রুম। 4 জন একটা রুমে থাকার ফলে আমার লেখাপড়ায় খুব সমস্যা হতো। তাই রাতে ওরা ঘুমিয়ে যাওয়ার পর আমি পড়তে উঠতাম। ঘটনার দিনও আনুমানিক রাত 12টা-1টার দিকে আমি পড়তে উঠি। আগেই বলে রাখা উচিত, রোজ আমি যখন পড়তে উঠতাম তখন শুনতাম আমার রুমের সাথে বাথরুমে টিপ টিপ করে পানি পড়ছে। স্বভাবতই আমি খুব বিরক্ত হতাম এবং যে দেখতাম পানির ট্যাপ খোলা। বন্ধ করে দিয়ে রুমে এসে আবার পড়তে বসতাম। 10-15 মিনিট পর আবার সে শব্দ। আমি যে বন্ধ করে দিয়ে আসতাম আর ভাবতাম মনে হয় কেউ ভুলে খুলে রেখে গেছে। ঘটনার দিন এতই বিরক্ত হচ্ছিলাম যে আমার খুব মাথা ধরে গেল। আমি পড়া বাদ দিয়ে একটা গামছা নিয়ে গেলাম বাথরুমে ট্যাপটা বন্ধ করতে, বিশেষত মাথাটা ধুতে, এই আশায় যে যদি একটু ব্যথাটা কমে। আমি বাথরুমে ঢুকে দরজাটা বন্ধ করে গামছাটা পেছনের হ্যাঙ্গারের সাথে রেখে পানির ট্যাপ ছেড়ে দিয়ে মাথা রেখে চোখ বন্ধ করে মাথা ধুতে শুরু করলাম। মাথা ধোয়া শেষ করে পেছনে ঘুরে আসলে আমি যা দেখলাম তা আমি কেন যে কোনো স্বাভাবিক মানুষ কখনো প্রস্তুত থাকার কথা নয় সেটা দেখার জন্য। আমি দেখলাম আনুমানিক 20-22 বছরের একটা ছেলে গলায় গামছা পেঁচিয়ে বাথরুমের ছাদের আংটায় ঝুলে আছে। তার জিহ্বাটা মুখ থেকে অনেকটা বের হয়ে এসে ঝুলে আছে। এই
ঘটনাটি আমার যখন মনে পড়ে তখন আমার শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে যায়। যাই হোক, তখন আমার মাথা কাজ করছিল না, আমার কি করা উচিত কিছুই বুঝতে পারছিলাম না। আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেললাম আর মনে মনে আল্লাহকে ডাকলাম আর বললাম, আল্লাহ, আমি কি করতে আসলাম আর আমার সাথে এটা কি ঘটে গেল। কিছু সময় পর আমি সাহস করে চোখ খুলে দেখি আমার চোখের সামনে কিচ্ছু নেই, আমি দাঁড়িয়ে আছি। তখন আমি তাড়াতাড়ি বাথরুম থেকে নিজের রুমে চলে আসলাম। তখন আমার শরীর এতই কাঁপছিল যে আমার মনে পড়ে যায় যে কোনো রকমে বিছানায় গিয়ে কাঁথা দিয়ে সমস্ত শরীর ঢেকে জড়সড় হয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমি মেসের সবচেয়ে পুরাতন ভাইয়ের কাছে সব কথা খুলে বললাম। তখন তিনি আমাকে বললেন, বছর 3 আগে ওনারা ওই ভাইয়ারা যখন প্রথম মেসে আসেন তখন ওনাদের মতোই একজন বড় ভাই ওই বাথরুমে গলায় ফাঁস নিয়ে মারা যায়, আর এই দিনটা ছিল তার মৃত্যুদিন। এই ছিল ঘটনা। এবং সবচেয়ে বড় কথা যে আজকে রাতের বেলাতেও অনেক হয়তো বাথরুমে যাবেন। সত্যি কথা বলতে কি যে আমি দুটো ঘটনা আজকে পড়েছি, সেই দুটো ঘটনা আমার সিলেক্ট করার সময় বারবার মনে হচ্ছিল যে সত্যি যদি কেউ শুতে গিয়ে দেখেন যে আপনার মাথার বালিশটি অন্য কিছুতে পরিণত হয়েছে, বিশেষ করে আজকের ঘটনার মতো দুটো পাতে যদি পরিণত হয় তাহলে কি হবে। আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি সত্যি যদি বাথরুমে ঢুকে দেখেন অস্বাভাবিক কিছু একটা, তখন আপনি কি করবেন। সাধারণত রাতের বেলায় যারা যদি বাথরুম কোনো প্রয়োজন হয় তার একটা ঘুম ঘুম ভাব কিন্তু থাকে, এবং ওই মুহূর্তে অস্বাভাবিক কিছু দেখে ফেলাটা খুবই 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 ভয়ের ব্যাপার হওয়ার কথা। যে হোক, কিছু SMS রয়েছে, সেই SMS গুলো আমি পড়ে ফেলতে চাই। আমি দেখছি যে আমাকে ফুর্তি ফিরোজ SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো ভাল লাগছে। আমাদেরকে ইমো SMS করেছেন লালবাগ থেকে। জুয়েল মিরপুর 10 থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে নিশি, এবং আমাদেরকে SMS করেছেন সুস্মিতা বণিক। তিনি লিখেছেন আই লাভ ভূত FM, এবং তিনি চট্টগ্রাম থেকে SMS পাঠিয়েছেন। মিতু আমাদের SMS করেছেন। অনিক আমাদেরকে SMS করেছেন বন্দর নারায়ণগঞ্জ থেকে, এবং আমাদেরকে SMS করেছেন। এছাড়া দেখতে পাচ্ছি যে AR রিফাত রয়্যাল আমাদের SMS করেছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে। এছাড়া আমাদেরকে সুহান SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত FM। আমাদেরকে মিশর সরকার আমাদেরকে মতিঝিল থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন হৃদয় নারায়ণগঞ্জ থেকে, আমাদেরকে SMS করেছেন। এছাড়া দেখতে পাচ্ছি সাদিয়া আফরিন ঐশী। আচ্ছা, অনেকগুলো SMS পাঠিয়েছেন এবং তিনি বলতে যাচ্ছেন যে আমি প্র্যাকটিক্যাল লিখছি এবং ভূত FM এনজয় করছি। আমাদেরকে ফুয়াদ SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন, আচ্ছা, তিনি বলছেন যে ভূত FM তার মোস্ট ফেভারিট প্রোগ্রাম। আমাদেরকে এছাড়া SMS করেছেন দেখতে পাচ্ছি কবির, SMS করেছেন আমাদেরকে উদয়, SMS করেছেন আমাদেরকে। এছাড়া দেখতে পাচ্ছি রুইনা ময়মনসিং থেকে আমাদেরকে মনিকা SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন লামিয়া ময়মনসিং থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও রাফা আমাদেরকে SMS করছেন, সাথী সহ আরো অনেকে। যাই আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এপিসোডে, রাইট? আমরা মনে হয় একদম শেষে চলে এসেছি। আমাদের তো আর কোনো গল্প বোধ হয় আজকে আর নাই তেমন, সুতরাং আমরা আজকে এখানে শেষ করবো। তার আগে বলে দেই যে আমি প্রতি সপ্তাহে যখন শুক্রবারে আপনাদের পাঠানো ঘটনাগুলো, সুন্দর সুন্দর সব ঘটনাগুলো, আপনাদের অনেক ভয়ঙ্কর ঘটনাগুলো যখন শোনাই, এবং যখন আপনারা খুশি হন এবং SMS করেন যে অনেক ভালো হয়েছে, তখন ভীষণ ভালো লাগে। এবং তারপরে যে মুহূর্তে আমরা সাইন আউট করার পরে আমার প্রথম মনে হয় যে আচ্ছা, আগামী সপ্তাহে কি হবে, আগামী সপ্তাহে আমরা ভালো ঘটনা পাবো তো। কিন্তু আপনারা এই পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত নিরাশ করেননি। এরকম হয় নাই যে আল্লাহ রহমতে যে কোনো একটা সপ্তাহ আছে যে সপ্তাহে আপনারা কেউই কোনো ভালো ঘটনা পাঠালেন না। তো আমার যেটা মনে হয় যে আগামী সপ্তাহেও এর ব্যতিক্রম ঘটবে না। আগামী সপ্তাহেও আপনাদের দারুণ সব ঘটনার জন্য আমরা অপেক্ষায়
থাকলাম এবং আপনাদের তো নিয়ম বলেই দিয়েছি যে ভূত এফএম @radio ফুর্তি.fm which is BHOOTFM @RADIOFOORTA.fm এই অ্যাড্রেসে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিন। আপনার জীবনের জানা সেরা ঘটনাগুলো, জানা বলছি এই কারণেই ঘটনাগুলো আপনার নিজের জীবনেও ঘটতে পারে, ঘটনাগুলো অন্য কারোর জীবনেও ঘটতে পারে। আপনারা যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তারা অবশ্যই ফোন নাম্বারটা উল্লেখ করতে ভুলবেন না এবং অবশ্যই স্টোরির একটা জায়গায় অবশ্যই উল্লেখ করবেন যে আপনারা স্টুডিওতে এসে ঘটনা বলতে চান। আর যারা চান যে আপনাদের ঘটনাগুলো পড়ে শোনানো হোক তারা খুব সাবধান একটা বিষয় হবেন, প্লিজ। অনুরোধ আমার, খুবই আকুল আবেদন আপনাদের কাছে যে আপনারা লেখার সময় একটু সাবধানে লিখবেন যাতে আমাদের পড়ার সময়ও কোনো ঝামেলা না হয় আর কি। এছাড়াও আমাদেরকে যারা অডিও ক্লিপ পাঠাতে চান দেশে এবং দেশের বাইরে থেকে তাদেরকেও বলছি যে আপনারা আপনাদের অডিও ক্লিপগুলো পাঠাতে, অনেকগুলো থাকে এরকম যে সত্যি কথা বলতে কি যে ফরম্যাটটা ঠিক ফরম্যাট যে ফরম্যাটেই হোক না কেন দেখা যায় যে আপনাদের অডিও ক্লিপটা হয়তো আপনারা একবার রেকর্ড করার পর একবার নিজেরা একটু চেক করে নিলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। তো আগামী সপ্তাহে আবারও নতুন অতিথিদের নিয়ে ফিরে আসবো এবং আশা করছি যে আপনাদেরকে আবারও ঠিক আগের মতো করেই আনন্দ দিতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানে তো